আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনারা দীর্ঘক্ষণ ধরে আ অপেক্ষা করছেন। আমি দুঃখিত। অনেকেই কমেন্ট করছেন তাড়াতাড়ি আসার জন্য। আসলে আমরা আ এই কারিগরি কিছু সমস্যার কারণে ২-১ জনের সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছিল, যেই কারণে আমরা আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, আ গতকাল যেমনটি বলেছিলাম যে আমরা আজকে আ পিলখানার যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে স্বাধীন তদন্ত কমিশন, সেটার আ বিভিন্ন অংশ আমরা ধারাবাহিকভাবে প্রচার করতে থাকবো। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো যে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর যে দায়, সেটাই। এখানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল। তাদের কজন সেই বিডিআর এর মতোই শুধুমাত্র একটা একটা জিম্মি নাটক হবে, আর কজন সরাসরি এই এতগুলো অফিসারকে হত্যা করা হবে সেটা আমরা জানি না। সেটা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টেও সেটা আ ওইভাবে জানা সম্ভবও না। সেটা প্রকাশ করে সেখানে বলাও হয় নাই। আমরা আপনাদেরকে অ্যা অনুষ্ঠানে আমার সাথে আজকে যারা আছেন একটু পরিচয় করিয়ে নেই। আপনারা সবাই চেনেন। আ আমাদের ২ জনকে তো জানেনই, উনাদের আর পরিচয় করাইলাম না। আমাদের নতুন অতিথি যিনি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। জিয়াউল হাসান ওই সময়ে আ জ আ পিলখানার হত্যাকাণ্ডের সময়টাতে তিনি ডিএমআই হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স। সো তিনার কিছু দায় এখানে আছে। তিনি যেহেতু সেই জায়গাতে ছিলেন, তিনারা কি দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালনে কি ব্যর্থ হয়েছেন কিনা, বা সেখানে কাদের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো অথচ ঠেকানো গেল না কেন? এটা নিয়ে আমরা তার কাছে যাবো। আমরা শুরুতেই আ আ ওকে। আমরা গতকাল একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম যে আ ডাল ভাতের অপারেশন ডাল ভাতে সেনাবাহিনীর অ্যা তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল, কর্নেল মুজিব সহ কিছু অফিসারের আ যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম। এখানে বলা হয়েছে সেই বিষয়টার কিছুটা। উম আচ্ছা, ঘটনার অব্যবহিত পূর্বে বিডিআর সদর দপ্তরের সার্বিক কমান্ড পরিস্থিতি, কমান্ড কার্যক্রমে অফিসারদের সম্পৃক্ততা শূন্যের কোঠায় ছিল। এডি ও ডিএডিদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার ও অযচিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ডাল-ভাত কর্মসূচি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং অনৈতিক নীতিমালা সরাসরি সৈনিকদের ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে কিছু অফিসার ক্ষমতা ও পদ ব্যবহার করে ডাল-ভাত কর্মসূচির আড়ালে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। তৎকালীন ডিজির স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে ডিজিএফআই কর্তৃক পরিচালিত তদন্ত কমিশন সাবেক ডিজি বিডিআর এর হস্তক্ষেপে স্থগিত হয়। পিলখানার ভেতরে দিনে দুপুরে রাজনৈতিক ও অজ্ঞাত বেসামরিক ব্যক্তিবর্গের ষড়যন্ত্র সংক্রান্ত মিটিং, ব্যাটালিয়নের যানবাহন নিয়ে পিলখানার বাইরে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নিয়মিত মিটিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য বিডিআর পোশাক তৈরি, ভান্ডার থেকে বিডিআর পোশাকের থান কাপড় বাইরে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে পিলখানার কোনো অফিসার কিছুই জানতে পারেনি। এছাড়া সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতির জন্যে ঘটনাপূর্ব সময়ে খাগড়াছড়ি বিডিআর হেডকোয়ার্টার্স লেখা গুলির বাক্স পুকুর থেকে উদ্ধার ইত্যাদি বিষয় প্রমাণ করে পিলখানায় অফিসারদের কমান্ড কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা বিদ্রোহের প্রস্তুতিতে সহায়ক হিসাবে কাজ করেছেন। বিডিআর-এর উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রশাসনিক তদারকি ছিল কিনা? ছিল না। এমনকি তৎকালীন স্বরাষ্ট্র সচিব রাইফেলস সপ্তাহ ২০০৯ এর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা অনুভব করেননি। ডাল-ভাত কর্মসূচি নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করেননি। ক্রয় প্রক্রিয়া এবং ব্যয়িত সরকারি অর্থের উপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কোনো অডিট করা হয়নি। অপারেশন ডাল-ভাত কর্মসূচি বিডিআর সপ্তাহ সব মার্চ ২০০৭ থেকে সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত, ১৫ই মার্চ ২০০৭ তারিখ হতে ২৮শে সেপ্টেম্বর ২০০৮ তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডাল-ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডাল-ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন।
ডাল ভাত প্রকল্পের ক্রয়ে মালয়েশিয়া থেকে নিম্ন দুধ এটা গতকালকে আমরা কিছুটা বলেছিলাম। নির্মল উদ্যোগের আমি এই রিপোর্টটা কয়েকটা ভাগে ভাগ করেছি, যে কারণে সেনাবাহিনীর আগের বিষয়গুলো এখানে আনা হয়েছে। নির্মল উদ্যোগের ব্যানারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্বে লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ অবসরপ্রাপ্ত এর উপর ন্যস্ত করা হয়। যিনি পত্রিকা প্রদত্ত বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালককে দায়িত্ব দেন। আর একটা লাইন পড়ে শেষ করব। আর্থিক সংশ্লেষ। প্রাথমিক পর্যায়ে ১৫ই মার্চ ২০০৭ হতে ডাল ভাত কার্যক্রম বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক ২০ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে ১লা জুলাই ২০০৭ পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক ৩৫৪ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা, সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। একটা হচ্ছে অন্যান্য বিষয়ে অনিয়ম, ডাল ভাতের সিস্টেম লসের কম পাওয়া গেলে তার দায় বিডিআর সৈনিকদের উপর দেওয়া হতো। জাল নোট দিয়ে ক্রেতারা মাল ক্রয় করলে সেই টাকা সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের কাছ থেকে আদায় করা হতো। অস্বাভাবিক হারে সাজা। ডাল ভাত কর্মসূচিতে কর্মরত বিডিআর সদস্যদের বিভিন্ন অনিয়মের কারণে অস্বাভাবিক হারে সাজা দেয়া হয়, যা সৈনিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছিল। বিডিআর প্যারেড ২০০৯ সালে লাল কালিযুক্ত জওয়ানদের অংশগ্রহণ কিংবা দর্শক হিসেবে উপভোগ করতে পারবে না মর্মে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিডিআর সদস্যদের মাঝে ব্যাপক সৃষ্টি হয়। আমরা রিপোর্টের আজকে এই পয়েন্টগুলো পর্যন্তই আলোচনা করব। মূল বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর আমরা আমাদের রিপোর্টের বিষয়গুলো শেষ অংশটা যদি আমরা আলোচনা করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যে সেনাবাহিনীর অফিসাররা তারা বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করলেও সমস্যা হয় না। সাবেক সেনাপ্রধান জেনারেল শফি তার বিরুদ্ধে বাহিনীর ভেতরের অনেক সেনা কর্মকর্তাকে নানান ধরনের প্রলোভন ফাঁদে ফেলে তারপর ধর্ষণের অভিযোগ উঠেছে। কিছু করা হয়নি। জেনারেল আজিজও দুশ্চরিত্রা ছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু একজন সৈনিক যদি গোপনে আরেক মেয়ের সাথে প্রেম করে, সেটাতেও তাদের চাকরি চলে যায়। তো এই একই অবস্থা বিডিআর সৈনিকদের উপরেও চলেছে, যে সৈনিকদের উপরে লঘু পাপে গুরুদণ্ড দেয়া হতো, কিন্তু সে অফিসাররা এই লুটপাট, চুরি, বাটপারি এগুলো করেছে। তা আমরা শুরুটা উম ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাকে দিয়েই শুরু করি। আপনি ওই সময়টাতে ডিএমআই ছিলেন। আপনাদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ, আপনাদেরকে সেই সময় চিরকুট দেওয়া হয়েছে, যে লিফলেটগুলো তখন বিতরণ করা হয়েছিল, যে কি ঘটতে পারে সেটা আগে থেকেই আলোচনা হয়েছে। আপনারা পাল্টা লিফলেট বিতরণ করেছেন। এই যে এতগুলো বিষয় ঘটলো, এই সেনা কর্মকর্তারা এত দুর্নীতিতে জড়িয়ে পড়লো, ডাল ভাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এটা কি আপনারা সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা জানতেন না? আপনার মাইকটা আনমিউট করতে হবে স্যার। অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম, এবং এই শোর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এবং আমার সহ আলোচকদেরকে সালাম দিয়ে এবং হোস্টকে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স না, ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। এবং আমি একটা কথা মনে রাখতে হবে যে ডিএমও ছিলেন। আচ্ছা জি। ডিএমও, আমি ডিএমও ছিলাম। আর যে ১/১১ যে সময়কালটা ছিল, এই সময়কালের আমি প্রথম বছরটা ছিলাম হিল ট্র্যাক্সে ব্রিগেড কমান্ডার। সেখানে আমাদের এই সমস্ত জাতীয় এই সমস্ত যে সমস্ত দুর্নীতি দমন বিষয়ক যে বিষয়গুলি ছিল, সেগুলির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা কমপ্লিটলি হিল ট্র্যাক্সের অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম, এবং সেখানকার কোনো ধরনের রাজনৈতিক বিচার আচার বা ধরপাকড় বা জিজ্ঞাসাবাদের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। আমার দ্বিতীয় বছরে আমি লন্ডনে একটা ১ বছরের দীর্ঘ একটা প্রশিক্ষণে চলে যাই, এবং সেখান থেকে আমি ফেরত এসেছি 15ই ডিসেম্বর
আমাকে জানানো হয়েছিল কোন রকম ছুটি ছাটা ছাড়াই ডাইরেক্টর মিলিটারি অপারেশন হিসেবে যোগ দিতে হবে। সুতরাং আমি সরাসরি এসে যোগ দেওয়ার পরে তখন ইলেকশনের ডিপ্লয়মেন্ট চলছে, মানে ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে, এবং এই 2008-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং আমাকে বলা হলো যে আমি এই 15 দিন আমি এই পরিদপ্তরেই থাকবো, তবে দায়িত্ব গ্রহণ করব ইলেকশন শেষ হওয়ার পরে। তো ইলেকশন হওয়ার পরে 28শে ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করি এবং এরপর পালন করি। আপনি প্রশ্ন করলেন এই প্রশ্নগুলি, প্রথম কথা হচ্ছে যে বাহিনীর ভিতরে দায়িত্ব গ্রহণের পরে ডিআরের এই সমস্ত দুর্নীতি সংক্রান্ত কোন রকম আওতার বাইরে, কারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা কমপ্লিটলি বাহিনী, এবং তারা তাদের নিজস্ব প্রশাসন দিয়ে চলে, এবং তাদের সম্পূর্ণ তাদের ভিতরে যে সমস্ত প্রশাসনিক কাজ, গবেষণার কাজ। আচ্ছা, আমরা আমার মনে হয় শুনতে একটু সমস্যা হচ্ছে। আপনার নেটের একটু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করি এবং বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করি, কমপ্লিটলি মন্ত্রণালয় ডিফারেন্ট। সুতরাং ওইখানে আমাদের সাথে কোনো যোগাযোগের কোনো প্রশ্নই আসে না। এইটুকুই আমার বক্তব্য আচ্ছা, এই ব্যাপারে। এরপরে এরপরে আপনাদের যা হয়েছে যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর অফিসার যারা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনীর হ্যাঁ, অফিসার যারা এই ঘটনার সাথে বিডিআর এর কারা সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনীর কারা সম্পৃক্ত ছিল সেটা নিয়ে যারা বিচার করতে চেয়েছে, তদন্ত করতে চেয়েছে, তাদের মধ্যে একজন আছেন আমাদের এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের। এই ধরনের অফিসারদেরকেও তখন নানানভাবে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে উল্টো শাস্তি দেওয়া হয়েছে। মানে এই জিনিসগুলো তো নিশ্চয়ই আপনারা শুনেছেন বা আপনাদের ঊর্ধ্বতন অফিসাররা শুনেছেন। আমি হ্যাঁ, আপনাকে আপনাকে কোনো এখানে আমি বলি প্রতিপক্ষ আপনাকে, হিসেবে দাঁড় সেটা করাতে হচ্ছে যে চাচ্ছি না। আমি আপনাকে বলছি যে অ্যাজ এ হোল সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে যে এটা আপনারা মানে করেন নাই কেন? বা এই যে বিচারটা করা দরকার ছিল, সেখানে শুধুমাত্র বিডিআর এর লোকজনকে ধরে এনে নিরীহ সবাইকে যারা বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন ক্যাম্পে ছিল তাদেরকে ধরে এনে আপনারা যাবজ্জীবন ফাঁসি-টাসি দিয়ে এই যে ১৬ টা বছর জেল খাটালেন। তা সেনাবাহিনীর অফিসারদের ব্যাপারে সে ব্যবস্থাটা কেন নিলেন না? হ্যাঁ, এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে বিচার প্রক্রিয়াটা, এটা ছিল সরকারের ব্যবস্থাপনা। এখানে একটা স্পেশাল কোর্ট স্টাবলিশ করা হয়েছিল, এবং বিচারের যে সমস্ত প্রস্তুতি এবং আইনগত বিষয়গুলি তাদের আয়ত্তাধীন ছিল, এবং সেনাবাহিনীর অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং এই দুটো তদন্ত দল হয়েছে, তদন্ত কাজ পরিচালনা হয়েছিল। একটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের তত্ত্বাবধানে, যেটাতে এই তদন্ত আদালতটা ছিল সেনাবাহিনীর দ্বারা গঠিত, এবং এই তদন্তের টার্মস অফ রেফারেন্স আমার জানা নাই, কারণ আমি ছিলাম একজন সাক্ষী সেখানে। আমার যতটুকু আমি ধারণা করতে পারি, এটা আমার কমপ্লিটলি ধারণা যে এই ঘটনার কারণ এবং এর জন্য দায়ী কে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা ছিল হয়তোবা তাদের উদ্ঘাটনের বিষয়। এবং সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে বা কেন আমরা অভিযান পরিচালনা করতে পারলাম না, এবং এই ব্যাপারটা আমার মনে হয় না যে তাদের এই তদন্ত আদালতের টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল, বিকজ এইটা যখনই আলোচিত হবে তখনই সরকারের অনুমোদনের প্রশ্নটা কাছে চলে আসবে। আমি আপনাকে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রথম সেনা সদর জানতে পারে, প্রথম কথা হলো যে আমার দায়িত্বটা মিলিটারি অফিস ডাইরেক্টর অপারেশন হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে জাতীয় যে পরিকল্পনা, মহাপরিকল্পনা আছে, প্রতিরক্ষা পরিকল্পনা, সেটা প্রণয়ন এবং সেটাকে বিভিন্ন ডিভিশনে দেওয়া, অথবা সেনা প্রধানের পক্ষ থেকে এটাকে জারি করা এবং সেইভাবে সেনা মোতায়েন করা, এবং সেই অপারেশন ঠিক মতো পরিচালনা হচ্ছে কিনা তা মনিটর করা, এবং আমার কমান্ডকে অর্থাৎ সেনা প্রধানকে সিজিএস এর মাধ্যমে জানানো বা সরাসরি জানানো, এটাই আমার কাজ। এখন
যখন এরকম একটা ইমার্জেন্সি হলো, যেখানে আমাদের প্রায় 132 জনের মতো অফিসার সেনা বিডিআর এর ভিতরে আটকা পড়েছে, এবং ওই মুহূর্তে অ্যাকচুয়ালি সংখ্যা বলা হয় নাই, কিন্তু পরে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমার ধারণা ছিল অ্যারাউন্ড 149, কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল 132। আচ্ছা, এখন আমাদের এই এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? 9টা 30 মিনিটে আমরা জানতে পারি যে বিডিআর এর সদর দপ্তরের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল সৈনিক বিডিআর মহাপরিচালকের দরবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং একজন অস্ত্রের মুখে মহাপরিচালককে জিম্মি করেছে। এটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক ঘটনা না, এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে অন্য কোথাও হয়েছে কিনা আমার অ্যাটলিস্ট 31 বছরের সার্ভিসে আমি শুনি নাই। আমি একটা বিদ্রোহর ব্যাপারে জানতাম, সেটা আনসারের, সেটা একটা অন্য ইস্যু ছিল। বাট এই যে সেনাবাহিনী, এই বিডিআর এর ভিতরের যে এই যে বুদবুদ আপনি যেটা বললেন, যে ডাল ভাত কর্মর যে কর্মসূচি ছিল সেটার দুর্নীতি, এটার জন্য কে দায়ী, এইটা কিন্তু কমপ্লিটলি বিডিআর এর একটা ইন্টারনাল ব্যাপার। এটা যদি জেনেও থাকে কেউ, সেটা সেনা সদর পর্যন্ত আসলেও এটা সেনাবাহিনী প্রধান বা পিএসওরা জেনে থাকতে পারে। আর জানবে কারা? গোয়েন্দা সংস্থাগুলি, যেমন ডিজিএফআই বা এনএসআই, তারা জানতে পারে। সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনের he has got no role to even get into the nitty-gritties of this dal bhat কর্মসূচি. This is not our program. This is completely a national program. It was conducted by them, and এটার outcome, এটার anomalies, it is all this responsibility of the government, even not in the army headquarter. এই হলো অ্যাকচুয়ালি ডাল ভাত কর্মসূচির ব্যাপার। কিন্তু 9টা 30 মিনিটে যখন বিডিআর এর সদস্যরা এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলো, এবং বিডিআর এর মহাপরিচালক সেনাপ্রধানকে রিকোয়েস্ট করলো যে তাকে উদ্ধার করার জন্য, এবং সেই উদ্ধার করার রিকোয়েস্টের প্রেক্ষিতে সেনাপ্রধান যখন ঢাকা শহরের যে পদাতিক ব্রিগেডটা আছে, সেই ব্রিগেড কমান্ডারকে ডেকে যখন আদেশ দিল যে তুমি ইমিডিয়েটলি যাও, এবং সেখানে তার প্রাথমিক আদেশটা ছিল তুমি যাও এবং সেখানে দেখো কি হচ্ছে। তো আমি একজন মিলিটারি অফিসার হিসেবে যখন আমি এটাকে আদেশে লিখবো, আমি এই কথাটা লিখবো না, বিকজ আমি তাকে তার টাস্ক খুব স্পেসিফিক করে দেব, এটাই আমার কাজ। তো আমরা যেটা মানে পেশাগতভাবে যেভাবে দেই, আমরা এরকম সিচুয়েশনে যখন কোন বিশেষ অর্ডার দিতে হয়, সময় কম থাকে, তখন আমাদের একটা ছক আছে, এবং সেই ছক অনুযায়ী তাকে একটা খুবই শর্ট পরিস্থিতি এবং তার টাস্ক এবং তার অধীনে কোন কোন সেনাদল তাকে দেওয়া হলো তাদের এই অভিযানটা সফল করানোর জন্য, এটাই আমার কাজ। এবং এদের মোবিলাইজেশন এবং যথাযথভাবে সেই 46 ব্রিগেডের কমান্ডারের হাতে পৌঁছানো, এটাই আমার মূল দায়িত্ব। এবং সেই সাথে তাকে সেই যানবাহন, গোলাবারুদ এবং সৈন্যদল দেওয়া, যেন তিনি তার মিশনটা খুব স্মুথ ভাবে পরিচালনা করে তার লক্ষ্য অর্জন করতে পারে। এবং সেই অনুযায়ী আমি যেটা করেছি সেটা হলো, আমরা রীতিমতো সাইমেলটেনিয়াস, আমরা বলি যে এক ধরনের, যে প্রত্যেকটা ইউনিটকে আমরা ওভার ফোনে আদেশটা শুনিয়ে দিয়েছি, ব্রিগেড কমান্ডারকে দেওয়া হয়েছে। ব্রিগেড কমান্ডার নিজের অপারেশনাল স্টাফ সাথে করে নিয়ে গেছেন, যেন সেখানে যদি ফার্দার অর্ডার দিতে হয় তাহলে যেন আমি একটু পরিষ্কার করি স্যার, আপনাকে আমি মানে কি ঠিক মতো হয়েছে, যা আপনারা ঠিক মতো করেছেন তা তো করেছেন, কিছু ঠিক মতো হয় নাই, মানে সে ঠিক মতো হয় নাই কি কারণে ইয়েটা হলো। আমি আপনাকে কিন্তু মানে ব্যক্তিগতভাবে যে আপনি ডিএমও হিসাবে আপনাকে কোনো দায়িত্ব আছে, আমি সেটা হিসাব করি না। আমি সেটাও না, আমি বুঝতে পারছি একজন অফিসার ছিলেন, সার্ভিং থাকা অবস্থায় একজন সৈনিকের উপরেও এটা বর্তায় যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাই না? দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমি বলছি যে আপনারা আপনার ঢাকার 46 ব্রিগেডকে পাঠিয়েছেন, এটাকে পাঠিয়েছেন, ওইটাকে পাঠিয়েছেন, মানে কি পাঠান নাই বা কি করেন নাই যে জন্য এই হামলাটা হলো? সেনাবাহিনীর ব্যর্থতাটা আসলে কি? না, হামলাটা তো অ্যাকচুয়ালি সেনাবাহিনীর উপরে হয়নি, এটা ঘটনাটা ঘটেছে ভেতরে। এবং এইখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যখন তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনী এবং তার অবজেক্টিভের মধ্যে
অন্য একটা কর্তৃপক্ষ এসে দাঁড়িয়েছে, এবং এটা হলো আনএক্সপেক্টেড। এটা আমরা তো টেলিভিশনে দেখার পরে বুঝতে পারলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ ইনভলভ হয়েছেন উইদাউট কনসাল্টিং দি মিলিটারি অথরিটি। এটাই হলো মেইন কারণ। এবং এইখানে যে ফিল্ডে যে কমান্ডার ছিল, তার যে দায়িত্ব ছিল, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সে ভুলে গিয়ে সে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শোনা শুরু করেছে। তো আমি যদি মিলিটারি অফিসার হই, আমার প্রথম কথা হলো আই উইল কিক হিম আউট ফ্রম মাই ওয়ে। ইউ হ্যাভ নো বিজনেস টু স্টপ মাই ওয়ার্ক। ইফ ইউ হ্যাভ এনি বিজনেস, গো অ্যান্ড টক টু মাই সুপিরিয়র। আমি একটা ফিল্ড কমান্ডার হিসেবে আমি এইটুকুই বুঝি। সো মানে ফিল্ড কমান্ডার যে ছিল, যাকে আচ্ছা দায়িত্ব দেওয়া হয়েছিল, তার আমি কাজ ছিল আমি ওই আমি আমি পলিটিক্যাল এবার লিডারদের সাথে আলাপ আলোচনা, তাকে ব্রিফিং না করে উনি বরং উনাকে পেছনে সরিয়ে দিয়ে উনার মিলিটারি যারা সাবঅর্ডিনেট ছিল তাদেরকে ব্রিফিং করে কাজ করার কথা ছিল। আচ্ছা, আমি দেখি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারের কাছ থেকে একটু সরাসরি জানতে পারি কিনা। স্যার, আপনাদের বাহিনীর অফিসাররা গম চুরি করে, গুঁড়া দুধ চুরি করে। যেই দরবার হলে আজকে এই ঘটনা, আমি রিপোর্টের কিছু অংশে পড়লাম। ওগুলি পরবর্তীতে আমরা জানাবো। দরবার হলটা যে আপনারা মাঝে মধ্যে এটা করেন নাকি? ভাড়া দেন, তাই না? এই ভাড়াটা যে দেন, এইখানেও কোনো ধরনের কোনো টেন্ডার বা কাদেরকে লিজ দেয়া হবে এটা, এরকম কোনো ব্যক্তি না। ওইটা মেজর জেনারেল শাকিল তার পছন্দের একজনকে দিয়ে দিতেন, কোনো জবাবদিহিতা তার ব্যাচমেট। সো তাকে দিয়ে দিতেন, সেখানে কোনো জবাবদিহিতা থাকতো না। মানে এই যে সেনাবাহিনীর এত বড় একজন অফিসার, পিলখানার মতো এরকম একটা জায়গার মধ্যে তারা একদম ক্যান্টনমেন্টের পাশে বসে এই ধরনের দুর্নীতি করছে। সারা দেশে বিডিআর এর যে সৈনিকদের মধ্যে যত ধরনের এই যে ক্ষোভগুলো তৈরি হয়েছে, তাদের উপরে যে নির্যাতনগুলো হয়েছে, এই ঘটনাগুলো ঘটলো। মানে এইটার কি সেনাবাহিনীর মানে কেন্দ্রীয় কোনো কন্ট্রোল ছিল না বা কোনো দায়িত্ব ছিল না এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখা? যেটা উনি বললেন যে ডিএমওর একটা কাজ এই ডিপার্টমেন্টের। আসলে সেনাবাহিনীর অ্যাজ এ হোল কাজটা কি? মানে তারা তো কোনো না কোনো একটা জায়গায়, সেটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক, সেটা আপনার প্রধান সেনা প্রধানের কার্যালয় হোক, যেখানেই হোক, কোনো না কোনো একটা জায়গাতে তো নিশ্চয়ই এটার তদারকি করা হয় যে সেনাবাহিনী আমার অফিসাররা ঠিকমতো চলছে কিনা, কোথায় কাকে দেওয়া হচ্ছে কি, এটা কে করে বা এটা করা হয় নাই কেন, বা এই যে এত মানে মহা চুরির সাথে সেনাবাহিনী জড়ায় গেল, এই দায়টা কার? না স্যার, এটা আই তো হ্যাভ এ পয়েন্ট যে এই জাস্ট মিস্টার, আমি ইলিয়াস ভাই, আমি আপনাকে একটা বলি, প্লিজ ডোন্ট আপনার ইউজ কাছে দিস আসতেছে, ওয়ার্ড। আপনার কাছে আসতেছে আবার। তার আগে আমি একটু বলি, প্লিজ এই ওয়ার্ডটা ইউজ করা যে সেনাবাহিনীর অফিসারের চুরি, এই ফরগেট, মানে জাস্ট ডোন্ট ডু দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউজ। আই জাস্ট ডোন্ট লাইক দিস ওয়ার্ডস। সেনাবাহিনী কিভাবে তাদের অফিসারদেরকে কন্ট্রোল করে, উই হ্যাভ সিন ফর লাস্ট 33-34 ইয়ার্স। বিডিআর এর ভিতরে কেন করতে পারে নাই, দ্যাট ইজ নট এ ফেইলিয়ার অফ দি মিলিটারি, সেনাবাহিনী সদর। বিডিআর এর ভিতরে যে অপকর্ম, সেই অপকর্মের জন্য সেনাবাহিনীকে দায়ী করা যাবে না। আপনাকে আবার আমি রিপিট করি, হ্যাঁ, আমি আজকে যে কথাগুলো বলছি সেই যে শুরুতে যেটা পড়েছি সেটা আপনি শুনেছেন কিনা আমি জানি না, আবার রিপিট করি। অপারেশন ডাল ভাত কর্মসূচি ও বিডিআর সব মার্চ 2007 হতে সেপ্টেম্বর 2008 পর্যন্ত। আমি যা পড়ছি এটা কোট আনকোট ফ্রম বিডিআর রিপোর্ট, এই পিলখানার যে কমিশন রিপোর্ট। 15ই মার্চ 2007 তারিখ হতে 28শে সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল ও কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। এই লাইনগুলো পড়ার পরে সেনাবাহিনীর ক্ষেত্রে যদি নাকি এই অনিয়মটাকে সুন্দর করে ভদ্র ভাষায়, যেহেতু সেনাবাহিনী তো সুপার ক্লাস, তো তাদের ব্যাপারে যদি অন্য কোনো ভাষা করতে চান তাহলে করেন। এইটা যদি নাকি বিডিআর পুলিশ তাদের ব্যাপারে করতে চান, তখন আবার বলবেন যে প্রকল্পে ব্যাপক চুরি করে। এটা সুন্দর মার্জিত ভাষায় বলেছেন। অনিয়ম 600 কোটি টাকা নিয়ে আপনার মেজর জেনারেলের স্ত্রী বিমানবন্দরে ধরা পড়েছে। আপনি জানেন এটা? জানতেন? শুনেছেন? এই ঘটনা সত্য না, প্লিজ। এই ঘটনা সত্য না? এটা আপনি কিভাবে জানেন? এটা কিভাবে জানেন? তাহলে সেই টাকা গেল কোথায়? মেজর জেনারেল শাকিলের সেই টাকা কই? এই যে অপারেশন ডাল ভাতের টাকাগুলো এটা আমি জানি, বিকজ দ্য পিপল হু আর রেসপন্সিবল, যারা দায়িত্বে ছিল, ইট ওয়াজ নট কারেক্ট।
It was আমি just বললাম যে a propagation. এই যে অনিয়মে চুরি করা টাকা, General Shakil and his family. আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না। আমি পরে আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। যাই হোক, আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির আপনার কাছে যাই। অপারেশন ডাল ভাতের টাকা পয়সা, আরেকটা জিনিস, অনিয়ম ইজ অনিয়ম, অনিয়ম কিন্তু চুরি না, অনিয়মটা না, আপনি সেনাবাহিনীর ক্ষেত্রে অনিয়ম আপনি সুন্দর ভাষায় বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ মানুষ তো, আমরা তো মানে অশিক্ষিত মানুষ, আমরা অনিয়মটা চুরিই বলি। আমাদের সমাজে চুরিই বলে, চুরি। আপনি আপনার মতো সুন্দরভাবে ভাষায় বলেন, যেহেতু ডিওএইচএস এ থাকেন, আপনারা অন্য ভাষায় বলেন, কোনো সমস্যা নাই। আপনারা যেটা করবেন সেটাই হালাল। বিডিআর এর পিলখানায় আপনারা করেছেন, বিডিআর এর সদস্যরা যেই মিটিং এ ছিল, সেই মিটিং এ আর্মির সদস্যরা ছিল। সে আর্মির সদস্যদের মিটিং গুলোতে আর্মিরা যে ছিল, সেখানে আর্মিকে আটক করা হয় নাই। আর্মি 16 বছর জেল খাটে নাই। 16 বছর বিডিআর জেল খেটেছে। আপনাদের সুন্দর করে কথা বলতে পারেন, আপনারা সেটা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে এই আটা চোর বলে এটাকে। এই যে পিলখানার বিডিআর এর যেই ডাল ভাতের যেই অপারেশন, এটারে আমরা আটা চোর বলি। সো আমরা আটা চোর হিসাবেই বলছি। আপনি আপনার মতো বলেন, কোনো সমস্যা নাই। হাসান নাসের। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানে এই ডাল ভাত সম্পর্কে যেহেতু একটু ভিতরের তথ্য জানা আছে, সেজন্য আমি কিছু তথ্য বলবো, যেটা হয়তো প্রথমবার হইতে পারে, বা আমার নিজেরও ধারণা, বা আমার রিএস্টিমেশন বলতে হবে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে। এই কর্নেল কামালকে যে দায়িত্বটা দেওয়া হয়, হু ইজ কর্নেল কামাল, ওর যদি কার্যক্রমগুলো আমরা বিবেচনা করি, তাহলে আমি মনে করি এটাই ছিল এই বিডিআর হত্যাকাণ্ডের পটভূমি। এই বিডিআর কে ডিসক্রেডিট করা, ডাল ভাতের মাধ্যমে যে কাজটা হয় পরিকল্পিতভাবে, যেটা এসছে কর্নেল মুজিব এবং জেনারেল শাকিলের সাথে মিলে কামাল যেটা করেছে, কামালের একটা লিঙ্ক আছে, যেটাকে আমরা এখন জেনারেল ফজলু যেটা প্রকাশ করেছেন, ভারতের লিঙ্ক। কামাল কিন্তু একজন স্ট্যাবলিশড এজেন্ট অফ দ্যাট গ্রুপ। তো সেই হিসেবে সে যদি এই ডাল ভাতের কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং সে যদি এই যে 354 কোটি টাকার ডিলে যদি সে থেকে থাকে, আমার ধারণা এইখানে যে অনিয়মগুলো হয়েছে, সেও করেছে, সেও বেনিফিটেড হয়েছে, এবং সে বিডিআর ডিজি এবং কর্নেল মুজিবকে যদি এই ব্যাপারে কোনো বেনিফিট দিয়ে থাকে, এটা পার্ট অফ দি প্ল্যান। এবং এটা তারাও যদি ট্র্যাপে পা দিয়ে থাকে, এটা বুঝতে হবে যে এটা দে লস দি, মানে দে গট ট্র্যাপড। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই ডাল ভাতের এই কার্যক্রম অনিয়মটা এস্টাবলিশড। বাট এই তথ্যগুলা প্রথম কমিশন যখন হয়, আমি যেটাতে সদস্য ছিলাম, এই তথ্যগুলা মোটেও আমাদেরকে দেওয়া হয় নাই। কামাল এসেও খুব সিম্পল একটা, ওই যে ঠিক মামুন খালেদ বা জিয়ার যে স্টেটমেন্ট ওই কমিশনে ছিল, মানে দেখেছি, করেছি, খেয়েছি টাইপ স্টেটমেন্ট তারা দিয়ে চলে গেছে, and nobody asked a question. ওইটা লিপিবদ্ধ করে ছেড়ে দেওয়া হয়েছে, বিকজ উদ্দেশ্য ছিল যে পটভূমি, কারণ এবং সুপারিশ, এই তিনটা, যেটা ব্রিগেডিয়ার জিয়া ঠিক মতো বলতে পারে নাই। মূল ওই কমিশনের কাজ ছিল এটা। তো সেই হিসেবে ওই কাজটাই তারা করেছে। এইখানে আমি এই জন্য বলতেছি যে আপনি যেটা বলছেন এটা কারেক্ট, এবং এটাতে পরিকল্পনার একটা অংশ, বিডিআর কে ডিসক্রেডিট করা হবে ডাল ভাত দিয়ে, এবং সে কামাল এটার মূল আর্কিটেক্ট, এবং তাকে দিয়ে যে এজেন্সির সাথে তার যোগাযোগ, সেটা করছে। কামালের আরো অনেক ইতিহাস আছে, যেটা এই মুহূর্তে বলার হয়তো প্রয়োজন নাই, আরো অপকর্ম। যেটা ওনার ধারাবাহিকতায় যদি আমরা আসি, যে বিডিআর এর শুধু তো ডাল ভাত না, ডাল ভাত ছাড়াও ধরেন দরবার হল, এই যে দরবার হলটা যে আপনার ভাড়া দেওয়ার বিষয়টা এখানে উঠে এসছে। আরো বেশ কিছু বিষয় আছে, আমি যেমন আসলে ইলিয়াস ভাই, আমি এই মিলিটারি ইন বিজনেস যখন প্রথম বিএমটিএফ আর্মি নেয়, সেটাই কিন্তু ইনিশিয়েশন বলতে পারেন। তার আগে সেনা কল্যাণ সংস্থা ছিল, খুব ছোট আকারে ইউনিট লেভেলে ক্যান্টিন চলতো, ছোটখাটো ইনস্টিটিউশন চলতো, একটা হয়তো ক্লাব চলতো, এই পর্যায়ে ছিল। দ্যাট ওয়াজ দি ইনিশিয়েশন। এটাও কিন্তু পার্ট আর্মিকে করাপ্ট করা। আর্মিকে করাপ্ট করার প্ল্যান হচ্ছে এই বিভিন্ন কর্পোরেট বিজনেসের মধ্যে আর্মিকে ঢোকানো।
এবং তারপরে আত্মীয়দের ফেভার করা, মানে বন্ধু বান্ধবদের ফেভার করা, এবং ইট বিকাম এ প্র্যাকটিস। আর্মিতে এটা এখন যেহেতু হিউজ নাম্বার অফ বিজনেস এন্টারপ্রাইজ আছে, এবং এইটার থেকেই মনে হয় এই ডিপিএম, এইখান থেকে আইডিয়া হয়তো হাসিনা নিয়েছে, ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড। এইটাতে মাধ্যমে মানে আমি ডাইরেক্টলি কাউকে ডেকে তার সাথে ডিল করতে পারি। এই ধারণার আলোকেই কিন্তু এই দরবার হল আমার বন্ধুকে ডেকে দিয়ে দিলাম, আকরাম হোসেন মুর্শিদি আমার কোর্সমেট, তাকে ডেকে কাজ দিয়ে দিলাম। এইভাবে অনিয়মগুলো হয়েছে, এবং আর্মিতে এটা হিসাব করলে হাজার কত হাজার লক্ষ হবে আপনি বলতে পারবেন না। এটাই হচ্ছে সবখানে, এবং এই জন্যই আর্মিকে বা সশস্ত্র বাহিনী বা বিডিআর বা যে কোনো শৃঙ্খলা বাহিনী যারা 100% পেইড আউট অফ পাবলিক মানি, সরকারের বা জনগণের করের টাকায় যে সমস্ত বাহিনী তাদের নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, তাদের কোন রকম নিজস্ব আয়ের কোনো সুযোগ থাকার কারণ নাই, প্রয়োজন নাই। তারা দরকার হলে সরকার থেকে আরো ফান্ড নিবে, যা লাগে নিবে, কিন্তু এই যে ডাইনে বায়ে সামনে পিছন থেকে ফান্ড অ্যারেঞ্জ করার যে সিস্টেম, এটাই বাহিনীকে কলুষিত করছে। সুতরাং বিডিআর এ যেটা হয়েছে, ভবিষ্যতে সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যেন না হয়, সেটার জন্য আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে। স্যার কি একটা পয়েন্ট আছে, আমি জাস্ট একটু ইলিয়াসের সাথে আমি কথা বলছি, লেট হিম টক টু মি প্লিজ। আচ্ছা বলেন ইলিয়াস ভাই, বলেন। আমি বলছি যে কথাটা ওনার কাছ থেকে শুনছিলাম, মানে কি হচ্ছে কি আপনি বলছেন যে মানে এই আর্মির ভেতরে বিজনেস ঢুকিয়ে তারপরে কি মানে কি করা হচ্ছেটা কি? আর্মিকে করাপ্ট করা হয়েছে, পিপল। আগে আমার পকেটে টাকা ছিল না, আমি কিন্তু আমার দেশপ্রেম ছিল, আমার সততা ছিল। তো যখন আমার সততাটা চলে যায়, তখন কিন্তু আমার দেশপ্রেমও আর থাকে না, বিকজ আমার সততাটা আমার সিনিয়র বা আমার শত্রুরা জেনে যায়, ওইটাকে তারা মিসইউজ করে। মানে করাপ্ট মানে হচ্ছে করাপশন করে, এখানেই করাপশন করা হয়, তাই না? তাহলে করাপ্টেড ব্যক্তিকে কি আমরা চোর বলতে পারি কিনা স্যার? আপনি পকেট মারকে চোর বলতে পারবেন না তো বাংলাদেশে। আমি তো দাবি করছি যে সবাইকে ছেড়ে দেওয়া উচিত, জেলখানা থেকে সবাইকে মুক্ত করা উচিত। হাসিনুর স্যার কিছু বলতে চান স্যার, অ্যাড করেন স্যার। যে আমি এখানে শেষ করে দেই, হাসিন, আমি 30 সেকেন্ডে শেষ করব। যে দেশে একজন খুনিকে আইসিটির মানে ডিক্লেয়ার্ড বা রায়ের যে খুনি, তাকে মানে গার্ড অব অনার দিয়ে হেলিকপ্টার প্লেনে করে দেশ থেকে পালায় যেতে সহায়তা করা হয়েছে, বাহিনী প্রধানটা স্যালুট দিয়ে তাকে বিদায় দিছে। সেখানে পকেট মার আর এই ছিনতাইকারী কেন জেলে থাকবে? বলো এবার হাসিন। ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম। ঢুকলাম আপনার কাছে আমরা একটা সুন্দর ওয়ার্ড শুনতে চাই। মনে করেন যারা চুরি করে, দুর্নীতি করে, এদেরকে কি বলা যায়? একটা সুন্দর একটা ওয়ার্ড দেন। আপনাদের ডিওএইচএস এ যারা থাকে তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড দেন স্যার। আমার মনে হয় এদেরকে আমরা সম্মানিত চোর বলি, কি আর বলবো। আচ্ছা, সম্মানিত চোর, এটা একটা ভালোই পাওয়া গেছে, সম্মানিত চোর। জি বলেন। করে দেখেন, সেনাবাহিনী আমরা বেতনে চলবো, আমার সম্পর্ক ব্যাংক ম্যানেজারের সাথে যদি কিছু কোটি টোটি লাগে, আমি যখন এই অনিয়মের মধ্যে জড়াবো, বকশিস, কমিশন, গিফট, আমার সামরিক পেশাগত দিকটা আমি হারাবো। আমি আরো কট্টর, আমি যতদিন চাকরি করব আমার বাচ্চা কাচ্চা বিদেশে পড়বে না, তাহলে আমি জিম্মি বাচ্চার জন্য। আমি কিন্তু অন্য কালচারের মানুষ না, বাঙালি কালচারে আমার বাচ্চা অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই, আমার বউ অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি যদি দেশের জন্য থাকি নিবেদিত, আমি দেশেই থাকবো। এই জন্য দেখেন ভালো ভালো স্কুল কলেজ কিন্তু আমাদের আছে আর্মির, এরপরও আমরা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই এবং ব্যক্তিগতভাবে আমার পেশাটাকে আমি জিম্মি করে ফেলি। আমি এরকম কট্টর। ইলিয়াস ভাই, মূল ইস্যুতে আসি আমি। দেখেন, ঘটনা ঘটতে একটা জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু শুধু বিডিআর সদস্যদেরকে বন্দি করছি, টর্চার করছি, যারা অপরাধী। আমি এটাও জানি যারা অপরাধী তাদেরকে, অপরাধী ছাড়াও নিরীহ লোকদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেনাবাহিনী অফিসারকে জড়িত ছিল না। কেন অ্যারেস্ট করা হয় নাই? আচ্ছা, ঠিকলাম, ওটা পরে। যখন এটা হলো হোম মিনিস্ট্রির দায়িত্ব, বাংলাদেশের ভিতরে কোথাও কোন রকম কোন জায়গায় কোনো ঘটনা ঘটলে দায়িত্ব হলো হোম মিনিস্টারের। হোম মিনিস্টার আন্ডার হলো কে? র্যাব। ওই দিন হাফ অ্যান আওয়ারও না, আর অল্প সময়ের মধ্যে কেটে চলে গেছে। র্যাবকে ফেরত আনা হয়েছে। কে আনছে? কর্নেল রেজা, মানে মেজর জেনারেল রেজা নূর। এই ভদ্রলোক
ওনার চেইন অফ কমান্ড মানেন নাই। ওনার চেইন অফ কমান্ড হলো গিয়া ডিজি র্যাব এবং হোম মিনিস্টার। উনি চেইন অফ কমান্ড মানেন নাই। উনি চেইন অফ কমান্ড না মেনে সরাসরি যমুনাতে গেছেন তারেক সিদ্দিকীর আদেশে। হু ইজ তারেক সিদ্দিকী? এটা এই চেইন অফ কমান্ড এবং বিজনেসের মধ্যে নাই। এই লোকটাকে এতদিন ধরা হয় নাই কেন? এখন কেন বলতে হলো? সেনাবাহিনী জেনারেল জানতেন না? সবাই জানতেন, চুপ করেছিলেন। এই লোকটা তো প্রথমেই ফাঁসি দেওয়া উচিত ছিল, আদেশ পালন করেন নাই। উনার জন্য এত অফিসার মারা গেছে, হয়তো ৩-৪ জন মারা গেছিল, বাকি ওই অফিসাররা বিদ্যমান, শামসুজ্জামান টামসুজ্জামান আছে। তারপর এরা কথা বলছে গুলদারের সাথে, গেটের সামনে দাঁড়ানো, এই ঢুকতে দেয় না এই ভদ্রলোক। আমার কথা হলো এই লোকদের দৃষ্টান্ত পানিশমেন্ট দরকার। এতদিন লাগলো ১৬ বছর, তা ওই হাসান নাসির স্যার আমরা শহীদ মিনারে বসে চিল্লাচিল্লি করে এই জেনারেলকে আমরা নিয়োগ দিচ্ছি, কি দিতে হবে? তাকে দিতে রাজি না, অনেক কষ্ট করে। অ্যাটলিস্ট আমি সেলুট জেনারেল ফজলু কে, উনি অ্যাটলিস্ট কমিশন করে বলতে পারছেন যে ভারত জড়িত আর সেনাবাহিনীর কিছু অফিসার অনিয়ম, অনেক অফিসারের অনিয়ম যে নামগুলি দেওয়া হয়েছে। এই যে কর্নেল কামাল সম্বন্ধে বলি, সে সম্পূর্ণ রয়্যাল এজেন্ট, স্যার পরিচয় করে নাই, পরিষ্কার রয়্যাল এজেন্ট। স্যার এই ইনভলভমেন্ট হলো শুরু থেকে পরিকল্পিত। না না, আমি এটা এই বলছি তো, জেনারেল ফজলু যার কথা বলছে, যে দেশের কথা বলছে, তার ওই এজেন্সিরই তো এজেন্ট সে। না, এইখানে এই কামাল স্যারই সব গোড়া, এই ইন্টেলিজেন্সের কাজ, সৈনিকদের খেপানো, টাকা পয়সা ২ নম্বরই করা। সুতরাং আপনাকে পরিষ্কার হইতে হবে, এদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তারপরে মনে করেন জেনারেল এই যে হাকিম, জেনারেল হাকিম ফরেস্ট ব্রিগেড কোনো স্যারকে আমি বারে বলতে জায়গা মতো আসেন, ডাইনামে ঘুরাইলে হবে না তো। ওইখানে হাকিম স্যার গেছে, হাকিম স্যার ব্রিগেড কমান্ডার, কিন্তু সে তার কথা, সে আদেশ পালন করে নাই। সে আদেশ শুনছে জেনারেল ওয়াকারের, সে তো ব্রিগেডিয়ার, সে কেন মেজরের কথা শুনছে? হোয়াই? সে বলতেই পারে আত্মীয়, স্যার যায়েন না, সে তো তার শোনা উচিত না? দায়িত্ব জেনারেল হাকিমের, হাকিম আদেশ পালন করে নাই। ওইদিকে রেজানুর আর এদিকে হাকিম স্যার। হাকিম স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার কেন যান নাই? উনি পরিষ্কার বলছেন জেনারেল ওয়াকার আমাকে ঢুকতে মানা করছে, আপা দায়িত্ব, আপা যাইতে মানা করছে, এমন মোবাইলে শোনাচ্ছে ওনারে, উনি যান নাই। উনি নতজানু অফিসার, উনি ব্রিগেড কমান্ডার, উনি ছিল ক্যাপ্টেন হওয়া, উনি মেজরের কথা শুনছেন, দেয়ার ভাই দেশ বিপদে। আমরা এগুলি গ্রহণযোগ্য না। আপনি যে ব্রিগেডিয়ার দায়িত্ব নিছেন, আপনি ডিএম আদেশ দিচ্ছে আপনি ঢুকবেন ভিতরে। আমি সেদিনকে শুনলাম যে ডিএম এর বিরুদ্ধে ডিএম দায়িত্ব পালন করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি কতটুকু সত্য না সত্য, আসলে কার দায়িত্ব ছিল, কে ব্যর্থতা, পরিষ্কার করতে হবে তো। এখানে ফাইললেমি করে রাখা হয় নাই। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আধা ঘন্টা লাগানো যাইতো ওখানে, আর আমাদের অফিসে মারা গেছে, আমাদের বউ বাচ্চারা নির্যাতিত হয়েছে। এখন এর মধ্যে তারপরে মনে করেন এই অফিসারদের মনে করেন তারপর সত্য মামলা ৫ জন অফিসার কত নিপীড়ন হয়েছে, জেল হচ্ছে, এখনো আমাদের এই গুলিকে আমরা রেগুলাইজ করতে পারিনি। এই জেনারেল ওয়াকার ওই সেট আপ এখনো রয়ে গেছে। আল্লাহ ডক্টর ইউনূস দিছে, বাট ওনার সাহস দেয় নাই, ওনার হ্যাডম নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন না। এতক্ষণ তো থাকার কথা না। বাহার সাহেবকে এখন আটকে রাখছে কেন? উনি অ্যারেস্ট করে নেই কেন? আইজিবি বাহার, আমি কিছু বুঝতেছি না। এত কিছু বাইক করে দিতেছে, তারপরও কাজ করতে পারতেছেন না আমাদের ডক্টর ইউনূস। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। অনেক প্রমাণ দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না। নিরীহ অনেক লোক বিডিআর আছে। আমি বলছি, আমি জেলখানে গেছিলাম ভাই, আমার পরিষ্কার বলছে সেলিম, স্যার আমাদের মারা কোনো কথা ছিল না, এটা হওয়ার উচিত ছিল না। এই দেখেন স্যার গাড়িটা, খয়েরি রঙের গাড়িটা, পিক আপ, এখানে দিয়ে মারা হয়েছে। কই, এটা আমার বলতে হবে কেন? এই অফিসাররা ছিল, জেনারেল মাইনুলকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত। উনি তো এর পর গেছেন, তাকে অ্যারেস্ট করে লইতো, কিন্তু সরকার চায় নাই, মিডিয়া চায় নাই, তদন্ত কর্মকর্তারা চায় নাই। মুখ বন্ধ করো, মারো, এই জিনিসটা না বাইর হোক। বাট আমরা মিলিটারি অফিসার কি করছি? যারা কথা বলছে তাকে অ্যারেস্ট করছি। সুতরাং এই জিনিসগুলো দায়িত্ব সবার। আমাদের ডিএমআই ছিলেন ওই ভদ্রলোক, পরের দিনই মানে আউট হয়ে গেছেন রিসেন্টলি। ওই দিন আমি পার্টিকুলারলি যে ডিএম, আমাদের ডিএম সিজিএস সিনা ইবনে জামালি, উনি আমার কমান্ডার, আমি উনাকে সরাসরি সকালবেলা রিং করছি ঘটনা ঘটার পর, স্যার আসবো কিনা, কোনো সমস্যা আছে কিনা? না না, সব ঠিক হয়ে যাবে, আসতে হবে না। এখন কথা হলো ভাই, দায়িত্ব পালন করবেন না, আবার এই অনিয়ম করবেন কেন? টাকা পয়সা জেনারেলকে জড়াই যাবে কেন? আপনার বহু অনিয়ম হয়েছে, বহু অনিয়ম হয়েছে। আমরা আমাদের পরিবারদেরকে ঢুকাই, কলেজ ইউনিভার্সিটি ঢুকাই অনৈতিকভাবে টাকা নেওয়ার জন্য, এটা মানবো না আমি।
আমি মনে করি আমি কেউ বলবো অফিসার বলবে না, সৈনিক তো ঠিকই বলবে। বিডিআর স্কুলের দায়িত্ব ছিলেন না ম্যাডাম? কেন ঢুকাইছেন? সেনাবাহিনী জানে না? উচিত না, এই জিনিসটা করা উচিত না? প্রত্যেকটা স্কুল থেকে মানে আমি এইসব জিনিস আমাদের জিনিস বলতে চাই না। আমাদের সংস্কার হওয়া উচিত। যেখানে আর্থিক সুবিধা আছে এখান থেকে সব অফিসারে সরে আসা উচিত। যে বেতন ভাতা দেয় এটাই থাকবেন, এটা থাকবেন না। লজ্জার কথা, অনেক কিছু শোনা যায়, কেন আমি এটা শুনবো? আমার নিজের লজ্জা লাগে। সেই দিন দায়িত্ব পালন করেন নাই, অনেক অফিসার গেছে, এখন তো স্যার সবাই আনা সব ধরা হচ্ছে। আমি দেখে আসি এক জায়গায় মামুন খানকে ধরা হয়েছে বেজ্জুতি, মানে এরকম অবস্থা। আমার স্যার বলতেছে পাগল হয়ে গেছে আর কি। আমার লজ্জা লাগতেছিল এই জেনারেলরা এমন ভাবে ধমক খাইতেছে, আল্লাহর বিচার। গতকালকে ওনারা ভুলে গেছে পরশুদিন, পরশুদিন। ওইটা আর বলেন না। মানে কি আমি বলবো, মানে মহান আল্লাহ বিচার করে। আমি দেখছি, আমি তো মজা পাইতেছি, আমি তো নিপীড়িত ছিল। আপনারা 2 বার গুম করছেন, জেনারেল ছিলেন না, আমাদের 2nd টাইম গুম করাইলো। আজমি স্যার গুম ছিল, সেনাবাহিনী জানতেন না জেনারেলরা যারা সে কথা বলতেছেন? ওয়াই এদেরকে এখনো আরামে রাখছেন কেন? আমি কি মানুষ ছিলাম না? না দেশের দ্রোহী ছিলাম? হাসিনা দ্রোহী থাকতে পারি আমি, বাট আমি দেশের দ্রোহী না। আমি তো চোর ছিলাম না, আজমি স্যারও চোর ছিল না। আপনারা কি করছেন? এই সেনাবাহিনী কথা বলে ভয় করে, এখনো লোক আতঙ্কে থাকে। ওই যে 111 আসলো, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমার পেশাগত দায়িত্ব আমি থাকবো। আবার আসি আপনার কাছে, তার আগে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনার কাছে আসি আরেকবার স্যার। আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আপনার সাথে আর্গুও করবো, আদারওয়াইজ ফ্রেন্ডলি শেষ করে দিব। কিছু আর্গুও হইলে এটাতে না মানুষের না না, আর্গুমেন্ট তো অবশ্যই করবেন, কেন করবেন না? মানে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত শোনেন, যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টস না বাইর হয়, ইউ ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্টস, ইউ হ্যাভ টু, দিস ইজ এন প্রফেশনাল আর্গুমেন্ট। এটার মধ্যে তো খারাপ লাগার কিছু নাই, বাট ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনাল অ্যাটাক। এখন বিষয় হচ্ছে যে আমি ধরেন এই আপনাকে যদি কোশ্চেন করি যে বাংলাদেশে এক কথায় যদি বাংলাদেশের একজন নাগরিককে জিজ্ঞেস করি যে কোন মেডিকেল নিয়ে সবচাইতে বেশি আমরা দুর্নীতি, চুরি, অনিয়মের খবর শুনি, এটা আপনি নাম বলতে পারবেন? আপনারা যদি জিজ্ঞেস করি আপনি বলেন তো এরকম একটা হসপিটালের নাম। না, আমার আই হ্যাভ নো নলেজ অন দিস। ঢাকা মেডিকেল। আমার মনে হয় মানুষ এটাই উত্তর দিবে, ঢাকা মেডিকেল। এখানেই সবচাইতে বেশি এগুলো চলে। ওষুধ পায় না মানুষ, এই সমস্যা, ওই সমস্যা, অভিযোগ আছেই। আচ্ছা, এটা ধরেন একটা। আপনি বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর, এটার ডিজি কে? আপনাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা, আপনার বিডিআর এর যে এত সারা দেশে যে এত ইয়াবা, ফেনসিডিল এত কিছু ঢোকে তো, তাই না স্যার? এটা তো সত্যি কথা, তাই না? তাহলে আমরা এত ইয়াবা, ফেনসিডিল পাই কোত্থেকে? আমার বাড়ি একদম সীমান্তে, আমি চুয়াডাঙ্গার একদম সীমান্তে বড় হয়েছে। আমি দেখেছি যে প্রতিদিন চিনি, লবণ, তারপরে এই ফেনসিডিল তো আমাদের এখানে ধরেন মানে আমি যখন ছোট ছিলাম ওই সময়টাতে আমরা দেখেছি যে মানুষ ওই অনেকটা ধরেন মুদির দোকানেও কিনতে পায়। এটা কোনো ব্যাপারই না ওইখানে। তো এই যে আপনাদের এটার কমান্ডিং অফিসার কারা? সেই সেনাবাহিনী। আচ্ছা, আমরা সেগুলি যদি বাদও দেই, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে পিলখানার হত্যাকাণ্ডের কথা। পিলখানার হত্যাকাণ্ডে এই যে কর্নেল মুজিব যেটা বিভিন্ন সময় আমরা শুনেছি, যা উনি একজনের কথা বললেন, রেজা নূর, যে কিনা র‍্যাবের রেজা নূর, এডিজি। আরেকজন হচ্ছে শামস, লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনাদের 13 বোধহয় ব্যাটালিয়নের বোধহয় জি। তো ওই ব্যাটালিয়নের সিও ছিল। এখন এই যে সবগুলো জায়গাতে স্যার আর্মির নামগুলো আসলো, যেটা হাসান নাসের স্যার বললেন যে আপনারা বিভিন্ন জায়গায় এই ব্যবসায় যতক্ষণ জড়িয়ে যাচ্ছেন, মানে পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীকে কেন এই সিভিল থেকে আলাদা রাখা হয়? তারা তো বাংলাদেশেরই মানুষ, মানে পুলিশ বাংলাদেশেরই মানুষ, সেনাবাহিনীরও বাংলাদেশের মানুষ। কেন আলাদা তারা? আলাদা একটাই কারণ, তাদেরকে সেপারেট রাখা হয়। একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোথাও ব্যবহার করা হয় না। আমাদের রক্ত তো সব এক। পুলিশ পাবলিক ফাংশনে জড়ায় বলেই তারা আস্তে, আস্তে করাপ্টেড হয়ে যায়। এটা মানুষের মানে হিউম্যান একটা তা আপনি সেনাবাহিনী যখন এভাবে জড়াইতে থাকবে তারাও করাপশনের সাথে জড়িত হবে। এইটা বন্ধ করার জন্য আপনি একজন সেনা কর্মকর্তা হিসেবে মনে করেন কিনা যে আমরা সম্মানিত চোর বলি বা অন্য কোনো ওয়ার্ডই বলি, যেটাই বলি, আপনি মনে করেন কিনা যে সেনাবাহিনী এইসব কারণে
বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িয়ে যাচ্ছে এবং সেটা বন্ধ হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি সেনাবাহিনীর যে কোনো ব্যবসায় ঘোর বিরোধী। সেনাবাহিনী হ্যাজ গট নো বিজনেস টু গো ফর আর্নিং মানি। যেমন আমি প্রথম থেকে আসি, সেনাবাহিনীর প্রত্যেকটা ইউনিটে একটা ক্যান্টিনের প্রভিশন আছে। এই ক্যান্টিন ইজ অনলি ফর সোলজার্স নিড, জাস্ট যা প্রয়োজন শুধু সেইটুকু। এই ক্যান্টিন হয়ে গেছে এখন বিভিন্ন রকম জিনিসপত্র, কোনো কোনো ইউনিট এটাকে রেস্টুরেন্ট বানায় ফেলছে। সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিক 3 বেলা খাবার সরকার দেয়, তাদের স্ন্যাক্স সরকার দেয়, তাদের তাদের বিকালে চা দেয় এবং রাত্রে খাবার। দ্যাটস ইট। একটা মানুষের জন্য যেটুকু দরকার সব দেয়। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য বাৎসরিক টাকা বরাদ্দ করা হয়। সেনাবাহিনীর এমনি প্রশাসনিক যে সমস্ত খরচ আছে, এটা সেনাবাহিনীর যে অর্থ বরাদ্দ হয় এর মধ্যে যথেষ্ট। আমি একটা ব্রিগেড কমান্ডার হিসেবে আমার ব্রিগেডের 5,000 টাকা ছিল, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না প্রাইভেট ফান্ডে। এবং আমি দেখলাম যে আমি ভালোই চলছিলাম, আমার কিচ্ছু দরকার ছিল না। তারপরেও এখন সেনাবাহিনীর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি আপনাকে এর আগে যে জন্য জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আমাকে একটু স্টপ করে দিলেন, বাট আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে ইন্দোনেশিয়াতে এই সমস্ত সেনাবাহিনী ইনভলভ ছিল বিজনেসে। সুহার্তো চলে যাওয়ার পরে যখন ইন্দোনেশিয়াতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলো এবং সারা বিশ্ব থেকে তখন তাদের অর্থনৈতিক সংকটের কারণে তাদেরকে বলা হলো যে তাদের এই অর্থনৈতিক সংকট দূরকরণের জন্য অর্থ দেওয়া হবে উইথ ওয়ান কন্ডিশন। একটা কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলির অডিট করে একটা কমিশনের কাছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান হ্যান্ড ওভার করে দিতে হবে এবং সরকার সিদ্ধান্ত নিবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি কেমন কে চালাবে। ওই শর্তে সেনাবাহিনী ব্যবসা থেকে বেরিয়ে আসলো। একটা সেনাবাহিনীকে যদি তার পেশাগত কাজে ইনভলভ থাকতে হয়, তাকে একমাত্র পেশাগত কাজ, আর কোনো কাজে ইনভলভ করা তার জন্য অনুচিত। এর পাশাপাশি আরো একটা কথা বলি আমি, ইদানিং প্রায়ই সরকারের যে কোনো জায়গায় প্রয়োজন হলে রাস্তা বানাও, রাস্তা ঝাড়ু দাও, ট্রাফিক করো, এগুলি সব কাজ সেনাবাহিনী। দিস সেনাবাহিনী ইজ নট ফর দিস জব। এগুলির প্রত্যেকটার জন্য মানুষ তাদেরকে নিয়োগ করা আছে, নিয়োজিত করা আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যখনই সেনাবাহিনী এই কাজগুলি করে তখন কিন্তু তাদের আর কোনো কাজ থাকে না, তারা তাদের করাপশন চালাতে থাকে। আর সেনাবাহিনীর যখন যে কাজ, অরিজিনাল কাজ, সেই কাজটা কে করে দিবে? তার সেই কি ওই মিউনিসিপ্যালিটি ক্লিনাররা কি ওই কাজটা করতে পারবে? পুলিশের ট্রাফিক কি কাজটা করতে পারবে? দে ক্যানট ডু ইট। এই ব্যাপারটাই সেনাবাহিনীর উচ্চ পদস্থ সবচেয়ে সর্বোচ্চ অফিস ডাজ নট আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং দিস ট্রাবল। এবং এইটা এখন প্রত্যেকটা অফিসারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি দেখেন আমার ব্যাটালিয়নের ওয়াইসি কে আমি কখনো ক্যান্টিনের প্রফিটের উপরে আমি তাকে জাজমেন্ট করতাম না। আমি তাকে জাজমেন্ট করতাম সেই ট্রেনিং প্ল্যান কেমন, কত ভালোভাবে করেছে সেটা দেখার জন্য। তো এটা যদি আপনার এই প্রফেশনালিজম যদি ফেরত না আসে, দিস আর্মি উইল হ্যাভ দিস করাপশন উইল কন্টিনিউ এন্ড উই উইল বি লুজিং। আমি যে কথাটা বলি, আমাদেরকে অপরচুনিটি বন্ধ করে দিতে হবে। যদি অপরচুনিটি বন্ধ না করি করাপশন হবেই। তো অপরচুনিটি বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন ইউর প্রাইমারি জব, নো আদার জব। এখন স্যার অপরচুনিটি বন্ধ করার পক্ষে যারা আপনাদের মতো খুবই স্বচ্ছ অফিসার আছেন, যারা আসলে সেনাবাহিনীর মানে ভালো চান, সেনাবাহিনী মাথা উঁচু করে থাকুক এরকম চান, আপনাদের অফিসারদের তো দিন দিন আপনি নিজেও তো এখন অবহেলিত অবস্থাতেই আছেন। আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় কিছুটা কর্নার করে রাখা হয়। আমাদেরকে তো সহ্য করতে পারবে না, আমাদেরকে সহ্য করতে পারবে না। হাসান নাসির স্যার পিএনজি হয়ে আছেন, আমি জানি না আপনি পিএনজি হয়েছেন কিনা। এই যে আমিও পিএনজি হাফ পিএনজি। এই যে আপনারা এগুলো করার কথা বলার কারণে আপনারা কর্নার, তার মানে যারা এই করাপশন করবে তারাই এখন সেনাবাহিনীর মূল নেতৃত্বে। এখন আমরা তো তাহলে তাদেরকে করাপ্টেড বলবোই। সেই ক্ষেত্রে সেনাবাহিনী, আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা ছোট্ট কথা বলি। বিএমটিএফ এর যে এখন কমান্ড্যান্ট আছে, আই মেট হিম বছর খানেক আগে, এবং তার কথা হলো, স্যার এইখানে যা হচ্ছে, দিস ইজ নট মাই জব অ্যাকচুয়ালি।
আমি জানি না স্যার এই প্রতিষ্ঠানটা কেন এইভাবে রাখা হয়েছে। না ঠিক আছে। এখন আপনার কথারই প্রেক্ষিতে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা চোর বলার ক্ষেত্রে আমাদের কর্নেল হাসিনুর স্যারের কাছ থেকে আমরা একটা একটা সুন্দর শব্দ পেয়েছি, সম্মানিত চোর। সেই ক্ষেত্রে দুর্নীতিবাজ বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? একটা বিশেষণ যুক্ত করে আপনি দেন। দুর্নীতি বলেন, দুর্নীতি দুর্নীতিবাজ বলেন, বলতে পারবো? বাট আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনাকে প্রুফ করে বলতে হবে দুর্নীতি। ইউ ক্যানট জাস্ট টেল মি যে আপনি অফিসার, সব অফিসার চোর। প্রমাণ আমি না, ওই সব ওইটার মধ্যে অফিসার পড়ি এই না। কথা আমি বলেন, এখানে হাসান নাসের বলেন, হাসিনুর স্যার বলেন, যারাই আছেন এখানে আচ্ছা, কেউ আরেকটা পর্যন্ত কথা বলি, বলি নাই যে আরেকটা কথা বলি, সেনাবাহিনীর। ইলিয়াস স্যার, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, সেটা জি হলো স্যার। আমি জানি স্যার এগ্রি করবে, হাসিনও এগ্রি করবে। আমরা আমাদের গ্যারিসনে আমরা যখন ইয়াং ছিলাম, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, যদি শুনতাম যে কেউ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা চুরি বা ঘুষের কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই অফিসারটা থাকতো সেগ্রিগেটেড, সে একটা আইসোলেটেড মানুষ, কেউ তার সাথে কথা বলতো না। আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করতাম। দ্যাট ওয়াজ দি স্পিরিট অফ দি আর্মি এট দ্যাট টাইম। জি স্যার। আমি আশা করি হাসিন এবং স্যার দুজনে এগ্রি করবেন। আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি যশোরে 84, 83, 82, 83, 84-তে যে অফিসারদের এরকম ডিসিপ্লিন কেস অথবা সাজা হয়ে ফেরত আসছে, তারা এটা গ্যারিসনে এটা একটা খবর, এবং মানুষ একজনই বা দুইজন 100-150 অফিসারের মধ্যে, এবং সে একটা আলাদা মানুষ, তার সাথে কেউ কথা বলে না, সামাজিক ভাবে বয়কট করা হয়। কিন্তু জি। আজকে আপনি যান, আপনি এই পরিস্থিতি দেখবেন। জি। ব্রিগেডিয়ার হাসান নাসের। জিয়া যেটা বলছে, ব্রিগেডিয়ার জিয়া যেটা বলছে এটা সঠিক, বাট এটা তো এখন কেউ শুনতে বা বিশ্বাস করতে রাজি না। বর্তমান প্রেক্ষিতে সিচুয়েশনটা ঠিক রিভার্স হয়ে গেছে। এখন যারা ভালো মানুষ তারা চুপচাপ ঘরের কোনায় থাকে, তারা একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলার সুযোগ পায় না। যে যত বেশি দুর্নীতিবাদ, যত বেশি অপকর্ম করছে, তার তত বুক ফুলিয়ে সে হাঁটে এবং তত বেশি সাহস এবং ইয়েটা দেখায়, মানে ক্ষমতা সে প্রদর্শন করে, এবং তাকে সেনাবাহিনীতে সবাই উচ্চ পদে অধিষ্ঠিত হইতে দেখে। তো এই কালচারটা শুরু হয়েছে কিন্তু ওইখান থেকে। আমি মনে করি ওই যখন 96 পরে জেনারেল মুস্তাফিজকে যখন বাড়ি থেকে নিয়ে এসে সেনাপ্রধান বানানো হয়, উনি বিএমটিএফ কে তখন আর্মি সেনাবাহিনী দিয়ে অ্যাকোয়ার করান, এবং তখনই কিন্তু দাবি অনেকেই ছিল, যে অনেকে, তার মধ্যে আমি একজন স্ট্রং দাবিদার ছিলাম যে সেনাবাহিনী যেন কোনো বিজনেসে ইনভলভ না হয়। এবং আলটিমেটলি এই 24 অগস্ট থেকে যখনই, মানে আমি মানে প্রথম 21 আগস্ট রাওয়াতে যখন ডিপ্রাইভড অফিসারদের সাথে আমি বসছি, তাদের গল্প কথা শোনার পরে ওইখানেই কিন্তু আমি বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর পূর্ণাঙ্গ রিফর্ম প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম, বাট এই 16 বছরের যে অফিসারদের প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে, সেটার ব্যাপকতা দেখে কিন্তু ওইখানে আমি বলেছিলাম। ওইখানের যদি আপনার ভিডিও রেকর্ড দেখেন, ওইখানে আমি আমার শেষ কথার বক্তব্যের শেষ ছিল যে এইটা যদি আমরা ভবিষ্যতে বন্ধ করতে চাই, তাহলে সশস্ত্র বাহিনীর ব্যাপক রিফর্ম প্রয়োজন। তারপরের থেকে রাওয়া আমাদের প্রোগ্রাম করা বন্ধ করে দিল। তখন আমরা প্রেস ক্লাবে যাওয়া শুরু করলাম। প্রেস ক্লাবেও কিন্তু আমরা জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সংগঠন নিয়ে আমরা আলাপ করেছি। ওখানেও আমরা একই দাবি করছি। এই যে আজকে যে কর্নেল হাসিন যেটা বলল বা জিয়া যেটা বলতেছে, এই যে সমস্ত ব্যবসার মধ্যে ইনভলভ, আমরা কিন্তু একই কথা, ওই ইন্দোনেশিয়ার এক্সাম্পল দরকার কেন? আমি রিয়েলাইজ করবো আমার সমস্যা কি। আমি রিয়েলাইজ করছি যে সব ব্যবসা প্রতিষ্ঠানটাকে ক্লোজ করতে হবে। মানে 5-6 হাজার রিটায়ার্ড অফিসার আছে, কোয়ালিফাইড অনেক লোক আছে অবসরপ্রাপ্ত বা যোগ্য, যারা চাকরি পায় না, তারা এই সমস্ত এন্টারপ্রাইজে চাকরি করবে। ওয়াই আ সার্ভিং অফিসার? এন্ড দ্যাট টু বিভিন্ন, এই যে যেটা বললেন মেডিকেল কলেজে, সিটি কর্পোরেশনে, রাজুকে, বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে, একটা খারাপ উদাহরণ দেই আমি, ফিকটিসাস ধরতেছি যে আমার কথাটা সত্যি না। এয়ারপোর্টে যে আগুনের ঘটনাটা ঘটলো, ধরা হলো যে রয়ের লোক ডিজিএফআই এজেন্সির মাধ্যমে বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ওখানে আগুন ধরাইছে। ওটা হচ্ছে ওখানে একজন মিলিটারি ইনভলভ। আগুন নিভাইতে আসছে ফায়ার ব্রিগেড, তারা বলছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। স্পটে যারা, তারা মিডিয়াতে বলছে, সোশ্যাল নেটওয়ার্কে যেটা আসছে, ফেসবুকে আসছে, যে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয় নাই, অনুমতি নাই। তার মানে আগুনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক সেই পর্যন্ত তারা আটকাইছে। কিন্তু ওখানে কারা ছিল পাহারায়? একটা হিউজ নাম্বার অফ এয়ারফোর্স পিপল। এখন আগুন নিভাইতে আসছিল কিন্তু ওইখানে ফায়ার ব্রিগেডও আর্মি। এখন যখন কমিটি গঠন করা হলো, তখন কমিটির কাছে কিন্তু সব বক্তব্য পাল্টায় গেল।
এবং এই পাল্টানোটা সম্ভব হলো যে না আমরা তো সময় মতো ঢুকছি, তার আগেই শর্ট সার্কিটে সব পুড়ে গেছে। এই যে একটা মানে নেক্সাস, এই যে সবাই মিলে একটা মানে কনক্লুশন ড্র করতে বাধ্য করলো যে শর্ট সার্কিটে এয়ারপোর্টের আগুনটা ধরছে। এটা সম্ভব হয়েছে এয়ারপোর্টে 400 থেকে 600 এয়ারফোর্সের পিপল আছে, অফিসার এবং অল র্যাঙ্ক বিভিন্ন পদে, ফায়ার ব্রিগেডে মিলিটারি অফিসার আছে, ইন্টেলিজেন্স এজেন্সি মিলিটারি অপারেশন আছে, এবং এর মধ্যে কেউ যদি অপকর্মে ইনভলভ থাকে তার অপকর্মটাকে ঢাকার জন্য অন্য অন্য এজেন্সিগুলো তাকে কভার আপ করতেছে, এবং এটাই হয়েছে। ফায়ার ব্রিগেডের স্পটে যারা বক্তব্য তারা বলছে যে আমরা এইসব ভিতরে ঢুকতে গেছি, আমাদের ঢুকতে দেয় না, বলে বাইরের থেকে পানি মারতে হবে। একটা শেডের বাইরে পুরো কভার্ড একটা প্রোটেক্টেড শেড, আমি বাইরের থেকে পানি মেরে কিভাবে এটা নিভাবো, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু স্টেটমেন্ট যেটা দেখবেন আপনি, ইনকোয়ারি হয়েছে ওটার মধ্যে যথাসময়ে ফায়ার ব্রিগেড এসে আগুন নিবানোর চেষ্টা করছে, বা এসে তাকে সব পুড়ে গেছে। এটা সম্ভব হয়েছে, কিন্তু 3 বাহিনী যদি আলাদা থাকতো, ফায়ার ব্রিগেডে যদি এক্সক্লুসিভলি ফায়ার ব্রিগেডের লোক থাকতো, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্টলি পরদিন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করা সম্ভব ছিল না, বা ইনকোয়ারিতে এইভাবে একটা এই প্রত্যেকটা ক্ষেত্রে তাই হচ্ছে। এখন আপনি দুর্নীতি দমনে যাবেন, ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেব বসা আছে, সে তখন ওইখানে প্যাচ আপ করে দিবে, ফাইল তারে দিয়ে দিবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, অমুক অমুক কমপ্লেন করছে, ওদের ধরেন, ওদের পিটান, ওদের হয় টাকা পয়সা দিয়ে চুপ করান, নাহলে ওদের সন্ত্রাসী দিয়ে দেশ ত্যাগ করান। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আমি মনে করি যে যেটা ইয়ে বলছে, যেটা আমার ইন্দোনেশিয়ার থেকে দরকার নাই। আই থিঙ্ক উই হ্যাভ সাফার্ড এনাফ। বাংলাদেশের মানুষ অনেক সাফার করছে, আর আর সাফার করার কোনো সুযোগ নেই, এরপরে আর দেশ থাকবে না যদি আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন না করি। তো সুতরাং সমস্ত রকম, আমি আর্মিতে যত খুশি গলফ খেলবো, কিন্তু আমার গলফ ক্লাবে গলফ কোর্সের মধ্যে কোনো ডিপ্লোমেট আসবে না, সে স্পয়নেজ অ্যাক্টিভিটি করতেছে, সে আমার অফিসারদেরকে হান্ট করতেছে। আমার গলফ কোর্সের স্পন্সর বিজনেসম্যান করবে কেন? যখনই একটা বিজনেসম্যানের 1000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি ধরা হয়, কাস্টমস ধরবে, পরদিন সে একটা আর্মি গলফ ক্লাবে এসে একটা বিরাট একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে দিবে, এবং তার আর এনবিআর আর তার কাছে আসবে না। এগুলো কিন্তু আমরা চাকরি থেকে দেখে আসতেছি, এবং এইটাই কিন্তু আস্তে 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 সেনাবাহিনীকে ব্যাপক একটা, সশস্ত্র বাহিনীকে ব্যাপক একটা দুর্নীতি, এবং কিভাবে আমরা বলতেছি যে আজকে একটা দেশের ইন্টেলিজেন্স বাহিনীর 5 জন প্রধান জেনারেল চলে গেছে শত্রু দেশে, এর থেকে লজ্জাস্কর জিনিস আর কি আছে? প্রধানমন্ত্রী চলে গেছে, অল মিনিস্টার লজ্জার বিষয় না স্যার, লজ্জাটা না, মানে এটা আমরা আমার এখন জন্য ফিল বিশাল করতেছি বিশাল না যে হুমকি কেন স্যার। গেল। এটা বিরাট হুমকি স্যার, এটা খালি লজ্জার বিষয় না। হুমকি তো আমি বলতেছি যে এটা কেন গেল, কারণ হচ্ছে যে ওই সমস্ত সবাই দেখবেন গলফ ক্লাবের মেম্বারেরা, এবং ওইখান থেকে তার প্রথম লিঙ্কটা, স্পাইনেসটা ওখান থেকে শুরু হয়, করাপশনটা ওখান থেকে শুরু হয়। এই জিনিসগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কোত্থেকে এগুলো ঢুকতেছে, কারা এগুলো করতেছে, এবং আমাদের এটা আমি আমার যেখানে যেখানে আছে, এই যে যেটা বললো কমিশন দিয়ে কমিশন গঠন, এটা আমরা কিন্তু প্রথম থেকে দাবি করে আসতেছি। প্রেস ক্লাবে একাধিক আমরা প্রেস কনফারেন্স করেছি, যেটার মধ্যে দাবি ছিল সশস্ত্র বাহিনীর ব্যাপক সংস্কার করতে হবে। এই সংস্কারের দন্ত সাও তো এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা দেখলাম যে ওই আইসিটির যারা মানবতার বিরুদ্ধে অপরাধী যারা, তাদেরকে এসি বাসি করে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে ভিআইপি কমপ্লেক্সের মধ্যে রাখা হচ্ছে। দ্যাটস এ ভিআইপি কমপ্লেক্স, যে বিল্ডিং এ তাদেরকে রাখা হয়েছে। এটা তো বাকি চিফ জাস্টিস বা অন্যদের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে তো এমপি, মিনিস্টার, আরো অনেক হাই অফিসিয়ালসরা এখন জেলে আছে। তারা ওখানে না খালেদা জিয়ার মতো ব্যক্তি জেলে ছিল, সরাসরি জেলে, ওনাকে কি তার বাসায় জন্য নাইলে সাব জেল হয়েছে, ঠিক আছে, বাট নট ফর মেজর অর লেফটেন্যান্ট কর্নেল অর ব্রিগেডিয়ার অর সামবডি এলস। আমাদের বুঝতে না হবে না যে না আমাদের না 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 আইন কত। খালেদা জিয়ার স্যার, খালেদা জিয়ার যে সাব জেলের বিষয়ে, মানে ওইটা তো এই ওনাদের এই ক্যাটাগরির ওয়াইফাই টোয়াইফাই ইলেকট্রিক ডিভাইস আমি ডিভাইস 111 এর সবকিছু সময় ইট ব্যবহার ওয়াজ গুড, করতেছে বাট না। পরবর্তীতে যেটা রাখা হয়েছে সেটা মানে একেবারে তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। হুম, সেটাও জেলই এই ছিল, জিনিসটাই তো। তখনও তো এই লিটারালি জেল। জেনারেলরা ছিল চাকরিতে, তখন তাদের ফেস কথা কোথায় ছিল, এত বড় বড় কথা কোথায় ছিল? আমাদের আর কোনো অপশন নাই। আমরা যদি দেশকে বাঁচাইতে চাই, সশস্ত্র বাহিনীকে অবশ্যই সংস্কারের আওতায় আনতে হবে, সমস্ত রকম সিভিল এমপ্লয়মেন্ট থেকে তাদেরকে ক্যান্টনমেন্টে ফেরত আনতে হবে। তাহলেই কিন্তু সশস্ত্র বাহিনী দুর্নীতির থেকে টোটালি ডিটাচ করে ফেলতে হবে ওদের, মানে, এবং ওই বাকি আবার এটাও খেয়াল রাখতে হবে, ডিওএইচএস সশস্ত্র বাহিনীর জন্য, এখন পিওএইচএস আছে, আনসার বাহিনীরও হাউজিং সোসাইটি আছে, অন্য সবাই এটারে বানাই ফেলছে। মানে সশস্ত্র বাহিনী যে ড্রেস পরে পুলিশও পরে, আনসারও পরে, ওই সিকিউরিটি গার্ডরাও একই ড্রেস পরে। আমাকে সশস্ত্র বাহিনীকে টোটালি একটা এক্সক্লুসিভ ফোর্স হিসেবে
স্পেশাল প্রিভিলেজ দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আটকান, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাদের কোনো বাইরে থাকার প্রয়োজন নাই। জি এই ধরনের বিডিআর এর ঘটনা নাইলে কিন্তু আবার ভবিষ্যতে ঘটবে, সেটা কোন গ্যারিসনে, কোন ইয়েতে, থানায়, কোন পোস্টে, নোবডি নোস। বাট না না স্যার, আপনি বিডিআর এর স্যার আপনি বিডিআর এর সমস্যাটা কি সমাধান করে গিয়েছে? বিডিআর এর পোশাক পরিবর্তন করা হইলো। আরে পোশাক তো সেনাবাহিনীর পোশাক পরিবর্তন করতে হবে, ওই অফিসারদের পোশাক পরিবর্তন করতে হবে, বিডিআর এর পোশাক কেন পরিবর্তন আমি হবে? আপনাকে একটা কথা বলেছি, ইজ দেয়ার এ রিকমেন্ডেশন দ্যাট বিডিআর মাস্ট গেট ব্যাক ইটস র‍্যাঙ্ক এগেইন, মানে নেম এগেইন? হ্যাঁ অবশ্যই, 100%। কোনো ইয়ে না, বিডিআর নামটা ফেরত আনতে হবে, পোশাক ফেরত আনতে হবে, কেননা তাদের অপকর্মকে ঢাকার জন্য পোশাক এবং নাম পাল্টানো হয়েছে, এবং সেটার দাবিদার কে সেটাও আমি কমিশনে স্পেসিফিক্যালি বলছি। না, সেই দায় যদি স্যার বিডিআর যদি সেই দায়ে নাম পরিবর্তন হয়, তাহলে আর্মিরও নাম পরিবর্তন করতে হবে, কারণ বিডিআর এর সব সদস্য তো জড়িত ছিল না, এক্স্যাক্টলি আর্মির সব সদস্য জড়িত না, হলো যদি 50-60 বার পার্সিয়াল হয়েছে, আর্মির মতো পাল্টে যাওয়া উচিত। জি স্যার একটু আমি বলি, ইলিয়াস ভাই, আপনার কাছে যাবার আগে আমার একটু আপনার এই সূচনাটা দিয়ে দিতে দেই। সেটা হচ্ছে যে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, মূল ঘটনা তো বিডিআর হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে স্যার দুইটা পক্ষ, একটা সেনাবাহিনীর পক্ষ জড়িত ছিল, বিডিআর এর পক্ষ একটা জড়িত ছিল। কিন্তু বিডিআর এর পক্ষটা যে জড়িত ছিল, আপনি নিজে জেলে ছিলেন, আপনি দীর্ঘ সময় বিডিআর এই সদস্যদের সাথে কথা বলেছেন, তাদের সবকিছু আপনারা শুনেছেন, যে তাদেরকে বলা হয়েছিল সেদিন দরবার হলে ডিজিকে জিম্মি করা হবে, সবার পকেটে চাকু রাখতে বলা হয়েছিল, যদি সেনাবাহিনীর অফিসাররা যদি তাদের সাথে জোরাজুরি করতে চাকু দিয়ে তাদেরকে ভয় দেখানো হবে, সর্বোচ্চ এতটুকু আর্মস আসবে। আর্মস যে পরবর্তীতে যে এই যে ক্যাপ্টেন রিয়াজ, উনি তো ক্যাপ্টেন ছিল তো তখন, যে কিনা ওই যে মেজর রিয়াজ, যিনি কিনা ওই আপনার অস্ত্রাগারের ইয়েতে গেল, কোয়ার্টার গার্ডের ডিউটি অফিসার, তাকে চেঞ্জ করা হয়েছে। হি ওয়াজ নট দি, জি মানে সাডেনলি তাকে করা হলো, খুবই পরিকল্পিতভাবে তাকে দেওয়া হয়েছে। তারপরে এই ব্যক্তিকে বলা হয়েছে যে তোমরা অস্ত্র নিয়ে যাও। কিন্তু বিডিআর এর এরা তো এতদিন ধরে যে বৈঠকগুলো চলছিল, সেখানে বিডিআর জানে না যে এখানে অস্ত্র নিয়ে আসা হবে, এইভাবে অফিসার কিলিং করা হবে। সো তাদেরকে স্যার এই এতদিন ধরে জেলে রাখলেন, তাদেরকে তো এখন ছাড়া উচিত। তাদেরকে ছাড়া, যে কজন এখন পর্যন্ত জেলখানায় আছে তাদেরকে ছাড়া, এবং সেনাবাহিনীর যারা, আমি বিডিআর এর সবাইকে ছাড়তে হবে আমি সেটা বলছি না, আমি মনে করি বিডিআর এর যারা এখন আছেন ভেতরে তারা কেউই দোষী না। যারা দোষী তাদেরকে হাসিনা হয় মেরে ফেলেছে, অথবা ভারতে পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় মানে সুন্দরভাবে তাদেরকে বাঁচার সুযোগ করে দিয়েছে। সো তাদেরকে ছাড়তে হবে। সেনাবাহিনীর যে অফিসাররা এর সাথে এই কমিশনের রিপোর্টে যাদের নাম এসেছে, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করা হোক। এটা স্যার আপনি চান কিনা কর্নেল হাসিনার? বিসমিল্লাহির রহিম ভাই, কোনো ছাড় নাই এই ব্যাপারে। যে কটা সেনা অফিসার জড়িত ছিল, যে মামুন খালেদ থেকে শুরু করে এই যে ডিজি ভাই, সব কটাকে দ্রুত, মানে এদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। এদের কিন্তু ওইভাবে রাখা যাবে না, গাড়ি পাঠে আনেন আবার সমন দেন, নো, এত কষ্ট করে রাখার বিচার করা যাবে না। স্টেডিয়ামের মধ্যে ঢুকাইতে হবে সব কটারে, স্টেডিয়ামের মধ্যে রাখে একসাথে বিচার শুরু করতে হবে। বিচার 15 দিনের মধ্যে শেষ করে সম্ভব। অন্যায় ভাবে আপনি লোকজনকে মুখ বন্ধ করে ফেলবেন, রাখবেন না। আপনি জানেন এই অফিসাররা জড়িত, এতদিন কেউ কোনো কথা বলে নাই, আমরা তো বলতাম এরা জড়িত, এরা জড়িত। আপনি দেখেন, আমি ওই জেলখানায় ছিলাম, সেলিম যার কথা নাম বললাম, কাম 1 by 1 যে ছেলেটা বলছে, ও আমার দেখাইছে, ও নিজেও গুলি খাইছে, রিকোয়েস্ট করা গুলি হাতে, এবং ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট আমার দেখাইছে। আমি কারো ইয়া চাই না, বাট কথা হলো জিনিসটা বুঝতে হবে। এই যে আমাদের তাপস যে জড়িত, আমাদের জেনারেল সাহেবরা জানতেন না, আমাদের জেনারেল মইনু জানতেন না, তারপর কেন আমাদের অফিসার অন্যায় করা হইলো? এর জন্য দায়ী মবিন এবং এরা কেউ, এরা এতটা অনৈতিক অফিসার, এরা এদের জিব্বে এত বড় হয়ে গেছে যে বিবেক হার মানছে। আর এই সব কিছু দোষ চাপাই দিলাম বিডিআর উপরে, সৈনিকদের উপরে। নো, এটা এদের তুই অফিসারদের নিতে হবে। এখন কথা হইলো, যেটা হয়েছে আর করতে দেওয়া যাবে না। আমরা এখনো ডিজিএফআই সংস্কার করি নাই। ডিজিএফআই পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে থাকবে না, এনএসআই থাকবে না। এই স্বজনপ্রীতি ডিজিএফআই এর সশস্ত্র বাহিনীর হয় সেনাপ্রধানের অধীনে অথবা চিফ অফ জয়েন্ট স্টাফ যেটাই বানান তার অধীনে থাকবে। এইটাকে ব্যবহার করে পুরো দেশটাকে জিম্মি করা হয়, এটা করতে দেওয়া যাবে না। তার আসল কাজ করতে পারে নাই, এই যে ডিজিএফআই ব্যর্থতা, তার পানিশমেন্ট তো এমনিই হওয়ার কথা।
কোনো কিছু করতে পারে নাই, সে করতে দেয় নাই বা কোনো জানে না, সে কোনো কাজ জানে না, কোনো তথ্য, সকল অপকর্ম হয়ে যাওয়ার পর সে আসে, তুই রাখে লাভ কি? সুতরাং এর জন্য নতুন তাকে চার্টার অফ রিলিজ করতে হবে, জনগণ যেন তাকে দেখে ভয় না পায়। আমি যেরকম মুসাদ সামনে একটু চিন্তা করি, মুসাদ আচ্ছা আমাদের ডিজিএফআই নিয়ে যেন অন্য দেশের লোকরা এমনটা চিন্তা করে। আমরা যদি মানে আমাদের ডিজিএফআই দেখে আমরা ভয় পাই, আতঙ্কে থাকি। আতঙ্কে থাকার কথা কার? সেম টু এনআইসি। এত গোয়েন্দা রাখেন, আমি জানি না, আমি দুঃখ লাগে, এত রিসোর্স আমাদের বাঙালি, কিন্তু আমরা এদেরকে অন্য কাজে ব্যবহার করি। আমাদের আসলে মূল সমস্যা হল রাজনীতিবিদ। আমরা ভালো রাজনীতিবিদ চাই। এতে যদি জামাত আসে, জামাত আসবে, ওই চোখে চোখ রেখে যে কথা বলতে পারবে ভারতের সাথে, সেই আসবে, অন্য কোনো লোক না। অন্য কোনো বাটপার চাই না আমরা। 54 বছর দেখছি আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। মূলত ভারত আমাদের শত্রু, তার জন্য। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ভারত প্রেমে আসক্ত। এই রাজনীতিবিদ আমার দরকার নাই। এই শহীদ জিয়া সময়টুক ছাড়া বাকি সবটাই ছিল গড়বড়ে। মইনুল আহমেদ সমস্যা হয়েছে স্যার, ধরেন ওই যে বললাম যে যখন ব্যক্তি স্বার্থ চলে আসবে, ধরেন আমি ভারতের হয়ে কাজ এই যে কর্নেল মুজিব, আমি যতটুকু জানি, আপনারা আমাকে কারেকশন করেন ভুল করলে, কর্নেল মুজিব এই পুরো ঘটনাটা জানতো। কর্নেল মুজিব এইটা জানতো যে জেনারেল শাকিলকে মেরে ফেলা হবে, কিন্তু তাকে যে মেরে ফেলা হবে সেটা সে জানতো না। কিন্তু আর্মিরা তো তাদের উইটনেস রাখবে না, মুজিবকেও মারা হয়েছে। সো এই যে আর্মিরা ব্যক্তি যেই স্বার্থের জন্য তারা এই দেশের যে বড় ক্ষতি করছে, এবং তাদের ভেতরে যদি লোভ এবং নারী হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ এইসবে যদি তারা পড়ে, সেক্ষেত্রে আমার এই দেশ করবে না। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান স্যার যে কথাটা বলেছেন স্যার, যে আমরা সেনাবাহিনীর সবার বিরুদ্ধে কখনোই কথা বলবো না, অবশ্যই আমরা কখনো বলিও না। প্রতিটা প্রোগ্রামের ভেতরেই আমরা কোনো না কোনো জায়গায় বলে থাকি যে এই সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় তাহলে এই দেশ টেকবে না। এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে, আমরা সেটাই চাই স্যার। আপনার সাথে আজকে যদি তর্ক করতে চাইতাম, অনেক তর্ক করা যাইতো। সবচাইতে বড় তর্ক যেটা করা যায় স্যার, যে আপনি সেনাবাহিনী, আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরে আপনার সেনাবাহিনীকে গুম করা হয়েছে। সেই সেনাবাহিনীর অনেককে তো পাওয়াও যায় নাই। সেনাবাহিনীর অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যেই তাপস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই তাপসের উপরে গ্রেনেড হামলার আরেক নাটক সাজিয়ে সেনাবাহিনীর ৫ জন কমান্ডোকে আপনারা বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন। আজ পর্যন্ত সে এগুলি অফিসারদের তো শোনেন, এগুলি কিন্তু সব তদন্তে আসছে, কমিশন বের করেছে, এবং এটা যে রিকমেন্ডেশন করেছে আমি মনে করি এটা একটা খুবই ভালো কাজ হয়েছে। এবং আমি কখনোই ওই 5 জন অফিসার, আমি তাদেরকে খুব কাছে থেকে দেখছি, আমি তাদের সাথে আমার পার্সোনাল বিফোর দে ওয়ার ইনভলভ, এই 5টা অফিসারই ছিল ইন্টারোগেশন টিমে, এবং তারা মানে খুব দ্রুত তথ্য বের করতে পারতো, এবং বের করে এই যে তাদের যে এই যে কর্মস্পৃহা এবং তাদের যে তৎপরতা, এটাই তাদের জন্য কাল হয়ে গেছে, এবং এটাই তাদেরকে আলটিমেটলি টার্গেটে পরিণত করছে। অথচ এই অফিসারগুলি কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা সত্যিকার তথ্য বের করে ফেলছিল, এবং তারা বের করে ফেলেছিল যে কোন কোন পলিটিশিয়ানসরা এর মধ্যে ইনভলভ ছিল। এবং আমি মনে করি যে এখন প্রথম ইমিডিয়েটলি যে কাজটা করা উচিত, এটা এখন দেশবাসীর কাছে পরিষ্কার এবং সমস্ত সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যের কাছে পরিষ্কার, আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল, এটা হলো সশস্ত্র বাহিনীর শত্রু। একটা রাজনৈতিক দল যদি একটা দেশের সার্বভৌমত্বের প্রতীকের প্রতি শত্রুতা থাকে, সেই দল কখনো রাজনীতি করার অধিকার রাখে না। এটাই হওয়া উচিত আমাদের প্রথম দাবি। আমি মনে করি সমস্ত 3 জন যে কর্মরত বাহিনী প্রধান আছে, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুক যে আওয়ামী লীগ যদি এই কাজ করে থাকে, তাহলে তাদের সম্মিলিত দাবি সরকার প্রধানের কাছে যাওয়া উচিত যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেন এই দলকে। আর আমি মনে করি অবসরপ্রাপ্ত যারা আছে, আমরা সবাই একত্রিত ভাবে আদালতের দ্বারস্থ হয় এবং তাকে আইনগতভাবে সারা জীবনের জন্য, নাজিরা যদি সারা পৃথিবীতে নিষিদ্ধ হয়ে থাকে, আওয়ামী লীগ যে কাজ করেছে কোনো অংশে নাজিরের থেকে কম না। এবং তারা যে কাজটা করেছে, এইভাবে মানুষ হত্যা করে সাধারণ অফিসারদেরকে বিভিন্ন রকম ঘুষ দিছে, এই গাড়ির ইনস্টলমেন্টে দেওয়া, প্লট দেওয়া। ভাই, প্লট আমার দরকার নাই। এই প্লট ছাড়া এই 2 বাহিনীকে আমরা যদি প্লটের লালচাই বাহিনীদের ডিস্ট্রাকশন চাই, তাহলে আমরা
we don't deserve to be part of the military force. জি স্যার, আপনার শেষ ঠিক আছে? বক্তব্যের সাথে যদি এবং আমি আমি মনে করি এটা একটা ইমিডিয়েট দাবি দেওয়া উচিত যে কমিশনের রিপোর্ট বের হয়েছে, এইটার বাকিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে তারা আইনের সাথে যুদ্ধ করুক, করে যদি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে ভালো। কিন্তু আমি জানি যে কমিশনের কাছে যে তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছে, যে সাক্ষ্য প্রমাণ তাদের যারা ইনভলভ ছিল এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, নিজেদের ভাইদের জীবন বিপন্ন করেছে, তাদের জন্য পানিশমেন্ট ইজ মাস্ট। তাছাড়া এই ৭৪টা হত্যা, এই যে লাশের প্রতিবাদ, এই সমস্ত এদের আত্মত্যাগ এবং এই সমস্ত পরিবারের কাছে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ নাই। এবং ভাই বিডিআর মারা গেল, আপনি দেখেন এরপরে আমাদের একটা অফিসারকে মেজর জাহিদকে আমাদের রূপনগরে হ্যান্ডকাপ লাগে পুলিশ মারছে, ভাবে কি 1 বছরের বাচ্চা সহ জেলে পাঠিয়ে দিছে। সেনাপ্রধান ছিলেন না, ডিজি ভাই ছিলেন না, আমি সব কটা বলবো কুকুরের বাচ্চা এগুলি। ওখানে জেনারেল বেলাল আর আকবর ছিল সম্মানিত, মানে এরা কতটা জানোয়ার হইতে পারে। একটা মেজর পোস্ট করা চাই, মানে এদেরকে আরো সাইজ করার সময় হয়েছে। এই সেনাবাহিনীর জানাদের দরকার নাই, আমরা নতুন সেনাবাহিনী বানাবো, ইনশাল্লাহ করতে পারবো। আমাদের সেনাবাহিনী নারী নিয়া, যে নারী আর টাকা এই দুইটাকে আমরা ঘৃণা করতাম, কারণ সেনাপ্রধান যদি নারীর কাজ করে এক কোথায় যাবে দেশ। যেটা বলতে চাই যে সেনাবাহিনীর কথা যেটা স্যার বলেছেন যে আওয়ামী লীগ সবসময় সেনাবাহিনীর শত্রু, কিন্তু আমি যদি আমাকে বলতে বলেন মুখ খুলে, তাহলে আমি বলবো যে বর্তমানে আর্মি ইটসেলফ আওয়ামী লীগ। কারণ এই আর্মি এই 5 আগস্টের পরে সব আওয়ামী লীগের শেষ করি। আপনি একটু বলেন স্যার, আপনাকে একটু বলতে দিয়ে আমি বলবো, জানি আমি এটা এগ্রি করতে রাজি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। বলি স্যার, এই আওয়ামী লীগকে আপনারা ক্যান্টনমেন্টে রেখে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। এই আর্মি তার বিমান বাহিনীর বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকার তেল পুড়িয়ে তারপরে সেখানে রেখে এসেছে শেখ হাসিনাকে। এই আর্মি গত 3 দিন আগে আপনাদের যে পাসিং আউট ছিল, সেই পাসিং আউটে একজন খুনি মেজর জেনারেল এই হামিদ, যিনি কিনা আপনার ডিজিএফআই এর ছিলেন, মহাপরিচালক ছিলেন, তার ছেলে গোল্ড মেডেলিস্ট, শোর্ড অফ অনার তাকে দেওয়া হয়েছে। এবং শোর্ড অফ অনার এবং গোল্ড মেডেল এগুলো কোন কোন প্রেক্ষিতে কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় সেগুলো আপনারা খুব ভালো করে জানেন। সেখানে তার বাবা মার পাশে থাকার কথা ছিল। জেনারেল ওয়াকার এক পাশে, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একজনের তথ্য বলছি আপনাদেরকে, আপনারা আমাকে কারেকশন করেন ভুল বললে। এক পাশে জেনারেল ওয়াকার ছিল, এক পাশে জেনারেল ওয়াকারের বউ ছিল, থেকে হামিদের ছেলেকে র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন। সো এখন আপনি যদি বলেন যে না ভাই না আমাদের আর্মি এখন আওয়ামী লীগ, আমি একটু ডিফেন্ড করি, আর্মি আওয়ামী লীগ মুক্ত হবে নাকি আওয়ামী লীগ আর্মি মুক্ত হবে সেটা আপনারা ডিফাইন করেন, সেটা আপনারা ঠিক করেন। দুইটার একটা হইতে হবে, না হইলে এই দেশ যদি আওয়ামী লীগ আর আর্মি যদি নাকি একাকার হয়ে যায়, তাহলে এই দেশ কোনোদিনও ভারত মুক্ত হইতে পারবে না। আচ্ছা, আমি আপনাকে তাহলে এখন একটা কথা বলি, সেটা হলো আর্মি ইজ নট আওয়ামী লীগ। আর এই যে আপনি যে উদাহরণটা দিলেন, সেনাবাহিনী প্রধান তার র্যাঙ্ক পরিয়ে দিয়েছে, সোর্ড অফ অনার যে পাবে তার র্যাঙ্কটা সেনাবাহিনী প্রধানই পড়ায়, সেটা যা হামিদ হোক আর এক্স হোক আর ওয়াই হোক। বউকে পাশে, এটাই কিন্তু এটাই হলো ওখানে রীতি, এটাই হলো রীতি। বউকে আরেক পাশে, হ্যাঁ, তার একজন ব্যক্তি বাবা মা থাকার কথা, কিন্তু যেহেতু বাবা মা সোর্ড অফ অনার শুধুমাত্র হিসেবে তারা সেখানে অভিভাবক হয়েছেন ওয়াকার আর ওয়াকারের বউ তার না অভিভাবক হওয়া না, এটা হলো সোর্ড অফ অনারের র্যাঙ্কটা সেনাপ্রধান বা চিফ গেস্টই পড়ায়। চিফ গেস্ট, এটা সেনাপ্রধানের ব্যাপার না, এটা চিফ গেস্ট। এটা যদি এয়ার চিফ থাকতো তাহলে এয়ার চিফ। এরকম আমরা দেখেছি যে আর্মির পাসিং আউটে এয়ার চিফ আসছে বা নেভাল চিফ আসছে, নেভির পাসিং আউটে আর্মি চিফ গেস্ট, চিফ গেস্ট। এটা এখানে সেনাপ্রধানের ব্যাপার না। আরেকটা ব্যাপার, সেনাবাহিনীকে আমি একটু বলি, সেনাবাহিনী আওয়ামী লীগ না, ফর শিওর। আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেয়ার কুড বি এরকম, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা তার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। মিলিটারিতে গেলে প্রথম কথা হলো ওই রাজনৈতিক বিশ্বাসটা তার বাক্সবন্দি করে ফেলার কথা। এটা যদি সে না করে, দ্যাট ইজ দি মিসকন্ডাক্ট, এবং এটার জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে। বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট সেনাবাহিনী ইজ আওয়ামী লীগ।
সেনাবাহিনী যা ছিল তাই আছে। আওয়ামী লীগের সহকারী বলা যাবে স্যার? না, সহকারীও আমরা বলবো না। তাহলে এই যে সেনাবাহিনী সেনাবাহিনী। এই যে আমি সেনাপ্রধান আপনাকে ডাক বলি, দিয়ে নিয়ে আমি একটা কথা বলি, একজন ছাত্র নেতাকে সেনাপ্রধান ডাক দিয়ে নিয়ে বললো যে আমরা একটা রিফাইন আওয়ামী লীগ চাই, কারণ কি স্যার? ওনারা তো আওয়ামী লীগের এটা রাজনীতি কেন? এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থাকতে পারে, ইন্ডিভিজুয়াল এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থাকতে পারে, বাট একজন সেনা এটা চিফ বলতে পারেন এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। সে কি তাকে তার না, বাড়িতে আত্মীয় হিসেবে দাওয়াত দিয়েছিলেন? তার শুনেন, আমি একটা কথা বলি। বসে কথা হয়েছে তার সাথে। আচ্ছা, একটা বিলে আমি আপনাকে বলি, এটা কি আমি কি দেখেছি? প্রথম প্রশ্ন, আমি দেখি নাই। আমি কি শুনেছি? হ্যাঁ, অন্য আরেকজনের কাছ থেকে শুনেছি। আমি এই কথার উপর ভিত্তি করে সেনা প্রধানের মতো একটা ব্যক্তিকে আমি এভাবে তাকে আমি দোষারোপ করব না। স্যার বুকে পাথর চাপার দেওয়ার কথা তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনেছি। বিডিআর এর কথায় ফুল স্টপ দেওয়ার কথা তার মুখ থেকে সরাসরি আমরা শুনেছি। এই ব্যক্তি যে জেনারেল সেনাপ্রধান থাকা অবস্থায় এখানে এই যে আয়নাঘর থেকে যে বের হলো, আয়নাঘর থেকে বের হলো তো 5 তারিখের পরে। 5 তারিখের সময় কি সে সেনাপ্রধান ছিল না? আচ্ছা, আমি আপনাকে তাহলে বলি একটা কথা। মানুষ মাত্রই কাদেরকে আটকানো হতো? এই হাসিনুর, কর্নেল হাসিনুরকে কেন আটকানো হয়েছে? কর্নেল হাসিনুর একমাত্র বলতে এই কারণে কর্নেল হাসিনুরের প্রতি এত ক্ষোভ। তার মানে ভারতের হয়ে কাজ করেছে ওই সময়ের কমান্ড। তাহলে স্যার আপনি সেনাবাহিনী যাচ্ছেন না স্যার? আমার বলেন, আমি আর্মি স্যার জিজ্ঞেস করছি, আপনি যে এই মেসে এমএসবি তো ব্রিগেড কমান্ডার ছিলেন, 46 ব্রিগেড কমান্ডার, কোন জেনারেল আছে বাংলাদেশ আর্মির যে আয়নাগঞ্জে ডিজে হইতেছে জানেন না? কোন জেনারেল? এমন কোন জেনারেল জানতেন না? এনারা কোথায় ছিলেন? আওয়ামী লীগ বলবে না কেন জেনারেলদের? উনি সব না ভাই, কর্নেল ফুল কর্নেল পর্যন্ত আমাদের ভাই আমাদের ইগো আছে, এরা কিন্তু দেশপ্রেমিক। উপরে যারা হালুয়া রুটি খাইছে এরাই হলো গিয়ে সমস্যা। এর মধ্যে ওই লোক আমি কিন্তু আমি জানি না হাসিন বা নাসিরের সাথে কতটুকু যোগাযোগ আছে সার্ভিং অফিসারদের সাথে। আমি কিন্তু একটা দীর্ঘদিন সময় এই সমস্ত অফিসারকে গড়ে তোলার ব্যাপারে আমার একটা ভূমিকা ছিল। আমি তাদেরকে এই গড়ে তোলেন, প্রতিবাদ করা প্রতিবাদ না করলে না, আমি বলি তোমাকে, প্রত্যেকটা অফিসার আমি বলবো ইলিয়াস ভাই, আমি শেষ করি কথাটা। আমি এইসব অফিসারদেরকে একেবারে সেই মানে ছোট কাল থেকে আমি দেখছি এই র্যাঙ্ক পর্যন্ত পৌঁছাইতে, এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এই সমস্ত অফিসার ইজ নেভার ওই আওয়ামী প্রেমী না ও বিএনপি প্রেমী না, তারা বাংলাদেশ প্রেমী এবং তাদের বাহিনী প্রেমী। কিন্তু যেগুলি আওয়ামী প্রেমী এবং ভারত প্রেমী তাদেরকে বের করে দেন স্যার। তাদের বের করে তারা চলে গেছে অলরেডি, তারা পালায় গেছে। ওই যেগুলি ভারত প্রেমী ছিল না, তারা পালায় গেছে। সেলিম আজাদ কোথায় এখন? সেলিম আজাদের ব্যাপারটা ওই আমি তো বলতেছি না যে এখানে সবাইকে আমরা আর্মি সব ব্রিগেডিয়ারকে আমরা বা সব জেনারেলকে আমরা দোষারোপ করতে পারবো না। আপনি কি স্যার এটা সাপোর্ট করেন যে সেনাবাহিনীর এই খুনিরা এই যে এই সাব জেলের নামে এখানে ভিআইপি রুমে থাকবে, এটা সাপোর্ট করেন স্যার? না, আমি এই ব্যাপারটা আইনের দৃষ্টিকোণ থেকে আমি সাপোর্ট করি না। তাহলে কিন্তু কে রেখেছে স্যার? এখন চাকরি তো রাখতে বাধ্য হয়েছে, তাই না? এখন কে রেখেছে? এই যে আমি আপনাকে একটা কথা বলি, এই যে আলাদা স্ট্যাটাস দেওয়াতে এটা আমি মনে করি সেনা প্রধানে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাহিনীর বদনাম হয়েছে, দেশের মানুষের কাছে আমাদেরকে একটা অন্য জাত হিসেবে প্রমাণিত করেছে। আমরা আর এই দেশের মানুষের অংশ না। আপনাকে দায়িত্ব নিয়ে স্যার একটা কথা বলি, এটা খুবই অন্যায় হয়েছে। আমি আপনাকে বলি, আপনার বলতে সুবিধা হবে স্যার। এই যে তাজুল ইসলাম আছে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আমি জানি ভাই, জানি এই ঘটনা জানি তো। এই ব্যক্তিকে সেনাপ্রধান ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি জানি তো সবই। আপনি তাহলে সেনাপ্রধান তাহলে স্যার আপনি কেমনে সেনাপ্রধান আপনার আওয়ামী মুক্ত হইলো, ভারত মুক্ত হইলো? না, আমি তো আপনি কিন্তু পুরো সেনাবাহিনীকে বলছেন আওয়ামী। আমি কোনোদিনও সেনাবাহিনীর সবাই এটা স্যার আপনারাই তো সেনাবাহিনীর অফিসার স্যার। আমার সবচেয়ে মানে এটা বলবেন না। আমি আপনাকে এখনো বলি, আমি এখনো বলি যে এভরি ইন্ডিভিজুয়াল মেক্স মিস্টেক আইদার ইন্টেনশনালি অর বাই মিস্টেক। সেনাবাহিনী প্রধানের যে অবস্থান, সেখান থেকে এই সমস্ত ছোটখাটো ভুল অ্যাকসেপ্টেড না, সোজা কথা। সে এমন কোনো কিছু করতে পারে না যেটা নাকি এই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে। দেশের মানুষের আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কি? আমি আবার বলি, দেশের মানুষের আকাঙ্ক্ষা কি? দেশের মানুষের আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনাকে তারা ঝাঁটাই বিদায় করছে, সুতরাং
যা কিছু তার করতে হবে সবকিছু হইতে হবে আওয়ামী বিরোধী এবং দেশপন্থী। জি, জি স্যার, আওয়ামী আপনি বিরোধী মানে আপনি আপনি দেশপন্থী। থাকবেন স্যার আমাদের সাথে, বিভিন্ন আলোচনায় থাকলে আলোচনাটা জমবে। হ্যাঁ, এবং তো এবং আমি আপনি আপনাকে বলি, আমি কিন্তু আপনার ভাবে সাথে আমি তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে আমি তাকে দোষীও করব না, আবার আমি তাকে ফ্রি চেকও দিব না। সে যখন দোষ করছে, এই যে ফুল স্টপ বলছে বিডিআরে, এটা সে সেনাবাহিনী প্রধান হিসাবে সে সবকিছু জানে, তারপরে এটা বলা তার একটা বিরাট ভুল ছিল, বিরাট ভুল। এবং ভাই সেটা সেটি বলতে পারে না। ওখানে যে সমস্ত অফিসাররা ছিল তাদের অনেকেই ছিল খুব ব্যথিত। তাদের তারা তারা এই বিডিআর এর হত্যাকাণ্ডকে কোনোভাবে কেউ মেনে নেয় না। হুম, তাদের তাদের সামনে সেই কথাটা বলা মোটেই উচিত হয় নাই সেনাবাহিনীর জি স্যার, অবস্থান থেকে, প্রধানের জি অবস্থান স্যার। থেকে। আপনি আপনি বলছেন স্যার, আপনার মুখের কথাগুলো যদি অন্তত সেনাবাহিনী শোনেন, সেটাতে আমরা আমাদের এই দেশটা, আমার মনে হয়। কিন্তু একসাথে আমরা কিন্তু সেনাবাহিনী প্রধানকে কিন্তু অপমানিত হইতে দেখতে চাই না। জি। উনি শেষ যদি করছি স্যার। ভুল করে, ব্রিগেডিয়ার হাসান নাসের এটা কিছু একটা যুক্ত করতে চাচ্ছিলেন স্যার, মাসুল উনি নিজেই জানে এটার মাসুলটা কি। ব্রিগেডিয়ার হাসান নাসের স্যার, আপনি শেষ করে দেন। জিয়া থামলে পরে আমি কথা বলবো। জি, জি, থামছে স্যার, জি বলেন। আমার বিষয় হচ্ছে যে একটা পর্যায়ে আছে যেটাকে ভুল বলা যাবে না। জি, আপনি সাধারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু একটা কমান্ড যখন ডিসিশন নাই তখন বেসড অন এ সিস্টেম, সেটা যে দিকে যাবে সেটাকে আর ভুল বলা যাবে না। এটা ডেলিবারেট অফেন্স বলতে হবে, যে সেটা যদি ভুল হয়, অন্যায় বলতে হবে। এবং এই অন্যায় বলার সাহসটাই হচ্ছে সততা। আমি সেনাপ্রধান বলে আমি তাকে বলবো না অন্যায় করছে, ভুল করছে, তাকে ভুল বোঝানো হয়েছে, উনি খুব ভালো মানুষ। একটার পর একটা তো ভুল হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা করতে দেওয়া যাবে না। ইলিয়াস ভাই যেটা বলতেছে, আমরাও একই কথা। আমি হাসিন দীর্ঘদিন তো আমরা একসাথে ছিলাম, একই কথা বলেছি যে আর্মিতে যারা করাপ্টেড তাদের বিচার করা হোক, গুম খুনের সাথে যারা ইনভলভ তাদের বিচার করা হোক। আর আর্মির থেকে যে ন্যারেটিভটা ছাড়া হয়, আমরা সেনাবাহিনীকে বদনাম করতেছি, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি, সেনাবাহিনীকে অপমান করতেছি, উই নেভার ডিড ইট। আপনিও যেরকম অপরাধী যারা তাদের নিয়ে কথা বলেন, আমরাও সেই একই কথা বলি যে এদের বিচার করা হোক। বিষয়টা হচ্ছে যে আর্মির কমান্ড এলিমেন্টস যে সিদ্ধান্ত নিচ্ছে, যে ওরিয়েন্টেশনে থাকে, সেটাই তো পরিচিতি। আমার সৈনিকের তারা মানে আওয়ামী লীগ না, তারা জাতীয়তাবাদী, তারা সৎ, এটা কিছু আসে যাচ্ছে না। কমান্ড ডিসিশন যেটা নিচ্ছে সেটা সবকিছুই সেটার পরিপন্থী বা সেটার বিপরীত। এটাই হয়ে গেছে আমাদের প্রবলেম। এবং সেটা যদি স্বৈরাচার সরকারের পক্ষে হয়ে থাকে, তাহলে কেউ যদি বলে যে সেনাবাহিনী স্বৈরাচারী, তাহলে তো ভুল না। সেনাবাহিনী আওয়ামী লীগ, তাহলে তো ভুল হবে না। কারণ আমরা যেটা কমান্ড এলিমেন্টের সিদ্ধান্ত যেটা দেখতেছি, অপরাধীদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা এই যে আমার কথা আমি বলতে চাই না, আপনি যেহেতু বলছেন পিএনজি, আজ পর্যন্ত পিএনজি সেনানিবাস থেকে বহিষ্কার করা বা অবাঞ্ছিত হবে কারা? যারা দেশের বিরুদ্ধে কাজ করে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাজ করছে। এখন আইসিটি কোর্টে যাদের মামলা হয়েছে, তারাও তো সেনাবাহিনী থেকে, ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত হওয়ার কথা। গত গুম খুনের অপরাধী যারা, তারা না ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত হবে? তারা তো কেউ বহিষ্কৃত হয় নাই, তাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেখে, ভিআইপি সুটে রেখে এসি বাসে তাদেরকে কোর্টে আনা হচ্ছে। এই বিষয়টা হচ্ছে বিষয়। তার মানে এটা এই বাহিনী কাদের? ইলিয়াস ভাই যেটা বলতেছে, ইট ইজ কন্ট্রোলড বাই প্রিভিয়াস রিজিম, সেটাই কিন্তু বলতেছে। সেটা তো অপরাধ না। না স্যার, আমরা কমান্ডের কথা যদি স্যার বলি, আমরা যাদের কথা বলছি, দেখেন এই যে জেনারেল মুবিন যার হাত দিয়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এর আগ পর্যন্ত মানে আমরা তো সেনাপ্রধানদের নামও ঠিক মতো জানতাম না। তিনার কাজ করেন ক্যান্টনমেন্টে, তার কাজ ইন্টারনালি যা করার দরকার করেন, এর বাইরে আমাদের জানার দরকার নেই। অথচ তারপর থেকে এই যে আজিজ, শফি, ওয়াকার, এদের যে চরিত্র, তারা যা করছে, এটার কারণেই মানুষ সমালোচনা। এর আগে তো কোনো সেনাপ্রধানকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না, বাজে কথা বলে না, কেন বলে না? এটা এগ্রি করি, আই এগ্রি দ্যাট, তারা তো লাইনে ছিল, এই কারণেই ছিল করেনি। যাই হোক স্যার, আজকে আলোচনাটা আরো একটু লম্বা হলে ভালো হতো। আমি একটু ইলিয়াস ভাই আমার এক মিনিট প্লিজ স্যার। জি ভাই, আমরা ৭১ চেতনা নিয়ে যখন বলি রাজাকারকে নেতিবাচক ভাবে ধরি, আওয়ামী লীগটাকে নেতিবাচক ধরতে হবে। এটা মানে হলো গিয়া জঘন্যতম খারাপ ধর্ষক অনৈতিক যত কর্মকাণ্ড আছে সেটা মানে আওয়ামী লীগ। এই নিয়ে এই দেশে আওয়ামী লীগ সহ্য থাকবে। রহমান বীর প্রতীক স্যার, আপনি এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছেন, আপনি নিজে জানেন। আপনার একটা বক্তব্য আমরা কত এক অনুষ্ঠানে চালিয়েছি, বাংলা এডিশনের যে ইয়েদের নিয়ে, বীরাঙ্গনা নিয়ে। আপনি সেইখানে আমরা এখন রাজাকার আর এই যুদ্ধ শহীদ নিয়ে কাজ করছি।
রাজাকার তারাই করতো যারা এখন আওয়ামী লীগ করে, ওদের যারা শেষ মারা গিয়েছে তারা আওয়ামী লীগ করে। তো এই যে রাজাকার, এই দেশের যত ক্ষতিকর যা যেখানে যা আছে সবকিছু আওয়ামী লীগের। আওয়ামী লীগের। এই আওয়ামী লীগকে পরিষ্কার করেন, বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সেটা সেনাবাহিনী বলেন, আওয়ামী পুলিশ লীগ বলেন, মানে ব্যবসায়ী বলেন, ভাই সব জায়গায় একই অবস্থা। ভাই আরেকটু কথা বলি, জি আওয়ামী লীগ আপনি দেখেন ওই আমাদের খারাপ নমরুদ আর ফেরাউন ছিল খারাপ, তার বংশ তো খারাপ কিনা জানি না, কিন্তু শেখ বংশ মানে হলো গিয়া এই কুলাঙ্গার আওয়ামী লীগ, মানে খারাপ যত অনৈতিক জিনিস আছে সেটাই শেখ রক্ত বংশ, খারাপ, ব্লাড খারাপ স্যার। জি রক্ত খারাপ। জি, ধন্যবাদ তিনজনকে। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিডিআর এর এই ঘটনাগুলো নিয়ে করব। সবশেষ যেটা বলতে চাই, সেনাবাহিনীর যারা আমাদের এই বক্তব্য শুনেছেন, আমি আমার বিষয়টা পরিষ্কার করি। আমরা এই দেশে কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে না। সেনাবাহিনীর ক্ষমতায় থাকুক, সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করুক, কিন্তু সেনাবাহিনীর সেই দায়িত্বগুলো যেখানে তারা পালন করতে যাবে, আমি যদি জেলখানার কথা বলি, ব্যাপক অনিয়ম চলে, সেই জায়গাতেও কিন্তু সেই সেনাবাহিনীর একজন সর্বোচ্চ পদে কিন্তু তারাই আছেন। তাহলে আপনি ভাই, আপনি যদি করতে না পারেন চলে আসেন, টেক দেম ব্যাক। আমার তো দরকার নাই সেই জায়গায় তারে বসায় রেখে আমার করাপশন আমার ঘাড়ে নেয়া। সো আমি এটাই বলতে চেয়েছি যে সেনাবাহিনী তাদের দুর্নীতিমুক্ত অফিসারদেরকে নিয়ে একটা সুন্দর সেনাবাহিনী হবে। আপনাদের কাছে আমাদের এই দেশের দায়িত্ব। আপনারা যদি নাকি মানে দায়িত্ব পালন করতে না পারেন, আমরা সারাদিন কথা বলে এই দেশকে আমরা ঠিক রাখতে পারবো না। সো আপনাদের প্রতি আমাদের সেই ভালোবাসা, সম্মান সবকিছু আছে, যেন থাকে সেই ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।